গল্পের নাম প্রেমোদ্দীপক। কলমে আফিয়া খন্দকার আপ্রিতা। গল্পের চতুর্থ পর্ব। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারাজ্যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে উপরে উঠছে তাহিয়া। প্রায় মাস দেড়েক বাদে আজ কলেজে এসেছে ও। মাহমুদা অনেকটাই সুস্থ, তবে একা একা চলাফেরা করতে পারেন। মেয়েকে আজ তিনিই কলেজে পাঠিয়েছেন। কলেজে পা দিতেই খুশিতে মনটা ভরে এলো তাহিয়ার। আজ থেকে অভিককে নিয়মিত দেখতে পারবে, আর মীরার মাধ্যমে ভিডিও কলে দেখতে হবে না। এর মাঝে অভিক ৩-৪ বার এসেছে, তাও মাহমুদাকে চেকআপের জন্য নিয়ে যেতে। আর আসেনি। সেদিন চায়ের আলাপটা ভালোভাবে জমেনি। মূলত অভিকের কথার জন্য তাহিয়া বিশেষ সুবিধা করতে পারেনি। অভিকের সাথে একান্তে সময় কাটাবে বলে তুহিনকে কায়দা করে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছিল। চা বানানো হয়ে এলে কাপে ঢালতে ঢালতে তাহিয়া ডেকেছিল, তুহিন এদিকে আয় তো। বোনের এক ডাকেই চলে এলো তুহিন। বলল, কাজের বেটি রহিমা, ডাকছিস কেন? ট্রে হাতে নিয়ে চোখ রাঙালো তাহিয়া। এখন স্যার বাসায় বলে বেঁচে গেলি। যা, মা ডাকছে তোকে। মায়ের তলব শুনে তুহিন কথা না বাড়িয়ে অন্যদিকে মোড় নিল। ট্রে হাতে রান্নাঘর থেকে বেরিয়ে তাহিয়া ওকে পিছু ডেকে বলল, মায়ের কাছে গিয়ে বসে থাকবি, একদম বসার ঘরে আসবি না। তুহিন তখন মাহমুদার রুমের দরজায়। মাহমুদা ঘুমাচ্ছেন। ঘুমন্ত মাকে দেখে ভ্রু কুচকাল তুহিন। বোনের কথায় এবার সব পরিষ্কার হল। সে হেসে বলল, মিয়ার সাথে প্রেম করার এতই শখ হলে নিজের রুমে নিয়ে যা। বসার ঘরে বসে কেন মিয়া বিবি প্রেম করবি? আমি তো যাবই। তাহিয়া চোখ রাঙাল। উনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। মূলত তার নিরিবিলি পরিবেশ দরকার। এখন অবধি অভিক ওর রুমে যায়নি, বসার ঘরেই বসেছে। আজ হুটহাট নিজের রুমে ডাকতে বাধছে ওর। তাহিয়া চলে গেল বসার ঘরে। অভিকের প্রতি তাহিয়ার আগ্রহ দেখে প্রশান্তির আভা ফুটে উঠল তুহিনের চোখে মুখে। বোন ভয়ের পাত্রের সাথে মানিয়ে নিতে পারবে কিনা, এই ভয়টা ছিল ওর। ট্রে হাতে বসার ঘরে যেতেই বুক কেঁপে উঠল ওর। বিয়ের পরপর যখন এসেছিল তখন ভয় আর অস্বস্তিতে হাত কেঁপেছিল, আজ কাঁপছে উত্তেজনায়। মানুষটাকে দেখেই হৃদস্পন্দন বেড়ে গেছে। কাপা হাতে ট্রেটা সেন্টার টেবিলে রাখল। তারপর সবুজ চায়ের কাপটা অভিকের দিকে বাড়িয়ে দিল। ওর হাত কাঁপছে, কাঁপছে কাপ, কাপের ভেতর থাকা চা। অভিক চা হাতে নিয়ে ভ্রু কুচকাল। হাসপাতালের তো কদিন কাপা কাপি ঘামাঘামি বন্ধ ছিল, আজ আবার হানা দিল। ব্যাপারটা কি বলো তো? অভিক সিঙ্গেল সোফায় বসেছিল। পাশাপাশি দুটো সিঙ্গেল সোফা পাতানো। তাহিয়া চা দিয়েই অভিকের পাশের সোফায় গিয়ে বসে পড়ল। কোলে হাত রেখে মুঠোবন্দি করে লম্বা শ্বাস ফেলল। শ্বাস আটকে আসছে। অভিককে দেখার জন্য তৃষ্ণার্ত ছিল তার চোখ জোড়া। অথচ মানুষটা পাশে বসে আছে, সে চোখ তুলে তাকাতে পারছে না। লজ্জা ঘিরে ধরেছে। মনে মনে বলল, প্রথম প্রেমের সময় প্রেমপুরুষকে দীর্ঘদিন পর দেখলে এমন অনুভূতি হয়। অভিক চায়ে চুমুক দিয়ে ওকে পরখ করছে। ভ্রু বাঁকিয়ে বলল, তুমি যে আমাকে তোমার হাতের রান্না আর সজরের চর খাইয়ে আহত করেছ, এ নিয়ে আমি কিন্তু কিছুই বলিনি। তুমি যে চমৎকার ঝগড়া করতে পারো, রাগলে যে তোমাকে হিংস্র লাগে, মারামারিতে যে তুমি পারদর্শী, আমি সেটা বুঝে ও বলিনি, কিন্তু তবুও তুমি বিব্রতবোধ করছো কেন? তাহিয়া চোখ মুখ খিচে ফেলল। এখনো কিছু বলতে বাদ রেখেছে। কি বদ লোকটা! লজ্জার মাত্রা বাড়ল তাহিয়ার চোখে মুখে। অভিক তাহিয়াকে অন্তর্ভেদী চাহনিতে পরখ করল। তোমার গাল লাল হয়ে গেছে, তুমি কি লজ্জা পাচ্ছ? কিন্তু আমি তো কিছু বললামই না। তবে লজ্জা পাচ্ছ কেন? একটা মানুষকে কোনো কোনো কায়দায় জব্দ করা যায়, এ বিষয়ে কোনো পুরস্কার দেয়া হলে নিঃসন্দেহে এই বদলোকটার কাছে যাবে পুরস্কার। এমনিতেই এতদিন বাদে দেখে আমি লজ্জা পাচ্ছি, তারপর আবার এসব বলছে। পাজি লোক একটা।
আপনার এসব বলা উচিত হচ্ছে না, একদমই না। চোখ বন্ধ করেই মনে মনে কত কথা বলে গেল তাহিয়া। তারপর চোখ খুলল। তীর্যক চাহনিতে অভিকের দিকে তাকাতে গিয়ে চোখাচোখি হয়ে গেল। লোকটা তার দিকেই তাকিয়ে আছে, দৃষ্টির ভঙ্গিটা কেমন যেন। তড়িৎ চোখ সরিয়ে ওর বিপরীত দিকে দেয়ালের সাথে রাখা সিরামিকের ফুলের টবের দিকে তাকাল। কালো টবের মাঝে সবুজ ক্রিসমাস কেলাঞ্চু গাছটা কি চমৎকার লাগছে। গাছটার দিকে নজর রেখে বলল, এ কদিন আসেননি কেন? তাহিয়ার প্রশ্নের চমকাল অবিক। মেয়েটা তাকে কি মিস করেছে? সে চাইলে সহজে বলতে পারত, কাজ ছিল, বা আসার কথা ছিল নাকি। কিন্তু অবিক তা বলল না। অস্বস্তি কন্যার অস্বস্তি দেখতে মন্দ লাগছে না। এক আধটু বাড়ানো যায়, এতে দোষের কিছু নেই। শুধু দোয়া একটাই, মেয়েটা যেন জ্ঞান ট্যান না হারিয়ে বসে। তাহলেই বিপত্তি বাঁধবে। সে ঠোঁট বাঁকিয়ে বলল, মিস করছিলে নাকি আমায়? তাহিয়া আবারও বিব্রতবোধ করল। এভাবে সরাসরিতির মারে কেউ। এখন কি বলবে সে? বলবে, মিস করতেই পারি, অধিকার আছে আমার। এরপর কি হবে? উত্তর শুনে অভিক হাসি ঠাট্টায় মেতে উঠবে। ওর অনুভূতি যে এখনো অভিক অবধি গিয়ে পৌঁছায়নি। পৌঁছানো অবধি দায় সারাভাবে নিবে অভিক। সে ধীর স্বরে বলল, মোটেও না। মা জিজ্ঞেস করেছিল বারবার। অভিক তো তাহিয়াকে জব্দ করার মনস্থির করে মাঠে নেমেছে। সে হেসে বলল, আন্টির সাথে আমার প্রতিদিন কথা হয়েছে। আমার না আসার কারণ আন্টির অজানা নয়। তাই আন্টি জানতে চাইবেন না, নিশ্চিত। আন্টির মেয়ে হয়তো মিসটেস করেছে, তাই জিজ্ঞেস করছে। এত ভনিতা করার কি আছে, সোজাসাপটা বলে দিবে আমি মিস করছিলাম। ধরা পড়ে তাহিয়ার কেঁদে ফেলার অবস্থা। সে রাগত স্বরে বলল, আমি আর জীবনেও আপনাকে কিছু জিজ্ঞেস করব না। একদমই না। অভিক হেসেই বলল, জিজ্ঞেস করলেও কিন্তু আমার আপত্তি নেই। আমি উত্তর দিব। কিন্তু শর্ত হল, সরাসরি কথা বলতে হবে, মাকে টানা যাবে না। মিয়া বিবির মামলায় মাকে টানা বেমানান। জানো না তুমি? প্রতিটা চায়ের আলাপের সমাপ্তি টানে তাহিয়া। অভিকের কথায় লজ্জার ভারে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে ওর। তখন আলাপের সমাপ্তি টেনে চলে যায়। আজও এর ব্যতিক্রম হল না। তাহিয়া চলে গেল। অভিক শব্দযোগে হেসে ফেলল। বিড়াল। এই মেয়েকে আমি আদৌ বুঝতে পারব না। এই দেখি লজ্জায় কাবু, অস্বস্তিতে কাপা কাপি শুরু হয়েছে, আবার রাগ দেখাচ্ছে। এই মেয়ের ভয় জোরটা কবে কাটবে? বিয়ে মাস পেরিয়ে গেল। কিন্তু অভিককে কে বলবে, সেদিন ভয় কিংবা জোরতায় নয়, লজ্জায় নুয়ে এসেছিল তাহিয়া। প্রেমের আভা যে ছড়িয়েছিল তাহিয়ার চোখে মুখে, তা কি খেয়াল করেছে অভিক? শেষ চায়ের আলাপটা সেদিনই হয়েছিল। এরপর আর চায়ের আলাপ হয়নি। হিরে খচিত হাসপাতালের সেই মুহূর্তগুলো আর ফিরে আসেনি। চোখের ক্যানভাসে মুহূর্তগুলোকে ভাসিয়ে কত আক্ষেপ করে তাহিয়া তার ইয়াত্তা নেই। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আরও একবার ঘুরে এলো সেই সময় থেকে। আজ থেকে নিয়মিত অভিকের ক্লাস করবে। পড়ালেখাটা মুখ্য নয়, অভিককে দেখায় মুখ্য বিষয়। ঠোঁটের কোণে লাজুক হাসি টেনে আবার গাইল। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই। মরমে উঠিল বাজি। বসন্ত এসে গেছে। তার গানের মাঝে আকস্মিক কেউ বলে উঠল, বাহ! কলেজে আসতে না আসতেই বসন্তের দক্ষিণা হাওয়া দোলা দেয়া শুরু করেছে। পুরুষালী স্বর কানে বাজতেই তাহিয়া গান থামাল। আশপাশ চাইল। ওর পিছনে সেই মানুষটি দাঁড়ানো, যার জন্য এই অগ্রহায়ণ মাসে বসন্ত এসে গেছে ওর ঋতুতে। সেই কাঙ্ক্ষিত পুরুষ, যাকে দেখতে ওর এত আয়োজন, এত অপেক্ষা, এত আক্ষেপ, এত উত্তেজনা, হৃৎপিণ্ডের চলকানো ভাব। যাকে দেখলে মনে প্রশান্তি আসে, হৃদয় প্রেমের দোলা দেয়। সেই পুরুষ, ওর একান্ত ব্যক্তিগত পুরুষ। তাহিয়া সরাসরি চাইল এক পলক। দৃষ্টিতে দৃষ্টি ধাক্কা খেলেও চোখ সরাল না। চোখের মণিতে দৃষ্টি আটকে চোখের তৃষ্ণা মিটাল, সেকেন্ড 10 বাদে দৃষ্টি সরিয়ে অন্যদিকে ফিরে হাসল। তার কলেজ আসা এখনই সার্থক হয়ে গেছে। প্রসন্ন হেসে বলল,
দক্ষিণা হাওয়া বলে কয় আসে না, হুটহাট চলে আসে। দোলাটা তখনই লাগে। অভিক ভ্রু কুচকাল। আজ এত খুশির কারণ কি? আমাকে ও বলো, দেখি আমিও খুশি টুসি হতে পারি কিনা। সব কথা বলতে হবে কেন? এত বিচক্ষণ মানুষ আপনি, বুঝে নিতে পারেন না? মনে মনে বিরক্তি ভরে বলল তাহিয়া। মুখে উচ্চারণ করল না সে কথা। চারদিক তাকালো, সিঁড়িতে কেউ নেই। এই সুযোগটাই নিচ্ছে লোকটা। চারদিকে চোখ বুলাতে বুলাতে গান গাইল। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা। কারা যে ডাকিল পিছে। বসন্ত এসে গেছে। ঋতুতে অগ্রহায়ণ মাস চলছে। তুমি বসন্তের গান গাইছ কেন? বসন্তের গানের জন্য ঋতুতে বসন্ত আসা লাগে না। মনে প্রেম ছুঁয়ে গেলেই মন পঞ্জিকায় বসন্ত নামে, দক্ষিণা বাতাসে দোলা দেয়া মনে গাইতে হয় বসন্তের গান। ধীর স্বরে বলল তাহিয়া। দৃষ্টি অন্যদিকে। অভিক এক সিঁড়ি উপরে উঠে তাহিয়ার পাশাপাশি দাঁড়াল। তাহিয়াকে অন্তর্ভেদী নজরে পরখ করল। কালো কুর্তি পরেছে, সাথে নীল জিন্স, গলায় স্কার্ফ প্যাঁচানো। চশমা পরা চোখ জোড়া কাজলে আঁকা, কপালে কালো মগমল টিপ। চুলগুলো সামনে থেকে টেনে কিভাবে যেন বেঁধেছে, সামনে থেকে বিনুনির মতো করে একবারে চুলের আগা অবধি নিয়ে গেছে, তারপর এক কাঁধে এনে রেখেছে। দুগাছি চুল আবার কপালের দুই পাশে খোলা ছেড়েছে। ডাচ সাইড বেনুনির সাথে পরিচিত নয় অভিক। ঠোঁটের কোণে হাসি, চেহারায় লজ্জা ভাব। অন্যরকম লাগছে দেখতে। ইন্দ্রজালের মতো ঠেকেছে। তড়িৎ চোখ সরাল অভিক। অবিশ্বাস্য স্বরে বলল, মন পঞ্জিকায় এত তাড়াতাড়ি বসন্ত নামল। আমি তো টেরই পেলাম না। আপনি টের পেলে তো হতই। বলে দৌড়ে চলে গেল তাহিয়া। আবার চমকাল অভিক। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, বসন্তটা কি একটু দ্রুত এসে গেল না? 3 বছর পরে আসার কথা ছিল, বিয়ের 2 মাসে এসে গেল। আবহাওয়া এত তাড়াতাড়ি বদলালো কিভাবে? সাংঘাতিক ব্যাপারে স্যাপার। অভিক ক্লাসের সম্মুখে দাঁড়িয়ে লেকচার দিচ্ছে। ছাত্রছাত্রীরা সবাই মনোযোগ দিয়ে শুনছে। সবার দৃষ্টি অভিকের উপর নিবন্ধ। সাদা শার্ট পরিধেয় এই দাম্ভিক পুরুষটির বাচনভঙ্গি চমৎকার। গালে হাত দিয়ে পেছনের বেঞ্চে বসে তাকে পরখ করছে তাহিয়া। বাদামি চোয়ালে মুগ্ধতার ছোঁয়া। হৃদয়ে কম্পন বয়ে চলছে, থামার নামটি নেই। মানুষটাকে দেখলেই তার হৃৎপিণ্ডে রক্ত চলকে ওঠে। সাদা শার্ট পরিধেয় অভিক যখন ক্লাসে প্রবেশ করেছিল, তখন তাহিয়ার শ্বাস আটকে আসছিল। অম্লজানের ঘাটতি টের পেয়েছিল যখন শার্টের হাতে কনুয়ে গুজিয়ে বক্তব্য দেয়া শুরু করল। ক্লাসের সারাটা সময় সে অভিকের দিকে তাকিয়ে রইল। অথচ অভিক তার দিকে ফিরে ও তাকাচ্ছে না। ছাত্রী শিক্ষকের বাইরে যে মেয়েটা তার স্ত্রী সেটা যেন মস্তিষ্কে থেকে সরে গেছে। প্রতিদিন তাকায়, আজ তাকাচ্ছে না কেন? মুখ বাকাল তাহিয়া। সাদা শার্টটা নিষিদ্ধ করা উচিত। এই শার্টটা বিপজ্জনক ওর জন্য। তাছাড়া ক্লাসের সব মেয়ে স্যারের দিকে তাকিয়ে আছে, কারো অনুভূতি জেগে উঠলে ওকে সর্বহারা হতে হবে। বরের সৌন্দর্য দেখার অধিকার একমাত্র বউয়ের আছে, 5 জনের সামনে সেজে আসতে হবে কেন? ওকে দেখানোর হলে কলেজের বাইরে পরে আসুক, কলেজে এত মেয়ের সামনে সাদা শার্ট পরে আসাটা অনুচিত। তাহিয়া চোখ ছোট করে একবার তাকালো। মনে মনে বলল, আমি শুধু একবার আপনার বাসায় যাই, তারপর সর্বপ্রথম আপনার সব সাদা শার্ট পুড়ে ফেলব। তারপর তেল দিয়ে মাথা আছড়ে কেবলাকান্ত বানিয়ে কলেজ পাঠাব। আমি ভীষণ হিংসুটে, আপনার দিকে কেউ তাকালে আমি সহ্য করতে পারব না। একদম না, সব লণ্ডভণ্ড করে দিব। অনুভূতির তাড়নায় তাহিয়া 7-5 না ভেবে অভিককে মেসেজ করে দিল। কলেজে এত সুদর্শন সেজে আসা উচিত নয় আপনার, একদমই না। মনে কত খেয়াল জাগে, নিয়ন্ত্রণ করা দায় হয়। নিয়ন্ত্রণ হারিয়ে কি থেকে কি হয় বলা মুশকিল। অধর টধর এদিক ওদিক চলে যাওয়ার সম্ভাবনাটাও বোধহয় প্রবল। তাই আজ থেকে সাদা রংটা নিষিদ্ধ আপনার জন্য। বউকে দেখানোর হলে বউয়ের বাসায় পরে যাবেন। কলেজে এসব ড্রেস আপে যেন না দেখি। ভালো হবে না একদম।
সেন্ড বক্সে ক্লিক করার পর আরেকবার চোখ বুলাল তাহিয়া। বোধগম্য হল মস্ত বড় ভুল হয়ে গেছে। এমন কথা কিভাবে লিখল? অভিক কি ভাববে? আনসেন্ড করতে চাইল, ততক্ষণে মেসেজ চলে গেছে। ডেলিভারি রিপোর্ট এসে গেছে। অভিকের ভাবভঙ্গি দেখার জন্য তির্যক চোখের সামনে তাকাল। অভিক লেকচার দিচ্ছিল। আকস্মিক ভাইব্রেট হলো ফোনটা। কথা বলতে বলতে পকেট থেকে ফোন বের করে ফোনে চোখ বুলাল। তাহিয়া নামে সেভ করা নাম্বারের মেসেজ নোটিফিকেশন দেখে ভ্রু কুঁচকাল। সিরিতে দেখা হলো, তারপর থেকে উধাও মেয়েটা। ক্লাসে আসার পর চোখে পড়ল না, আসেনি নাকি? কোথায় বসে মেসেজ করছে? একবার দৃষ্টি উঠিয়ে মেয়েদের শাড়িতে চোখ বুলাল। অভিককে তাকাতে দেখে মাথা নামাল তাহিয়া। 10 সেকেন্ডের তীক্ষ্ণ নজরে তাহিয়াকে খুঁজে বের করতে সক্ষম হল অভিক। 7 নাম্বার টেবিলের এক কোণে বসেছে। মাথা নিচু করে আছে। ক্লাসে তো এসেছে, তবে মেসেজ করছে কেন? কৌতূহল বশত মেসেজ ওপেন করল। তীক্ষ্ণ অধিকারবোধ সম্পন্ন তাহিয়ার সতর্কবার্তায় নজর ঘুরাতেই চমকে গেল। মেয়েটা কি লিখেছে এসব? কথার সারমর্ম জানে। অপ্রত্যাশিত বার্তায় অভিক ভড়কে গেল। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে আকস্মিক কেসে উঠল। ভ্রুজোড়ার সন্ধিস্থলে উকি দিল বিস্ময়, অস্বস্তি। হাসি ও পেল ভীষণ। চোখ মুখ থেকে গম্ভীরভাব সরে গেল আকস্মিক। অভিক স্পষ্ট টের পাচ্ছে, শিক্ষকের খোলস ছেড়ে বেরিয়ে আসছে ও। ব্যক্তিগত জীবনের ভাবভঙ্গিতে ফিরে যেতে উদ্যত মন। মেসেজে চোখ রেখে ভ্রু উচাল একবার। ঠোঁটের কোণে ভাষা হাসিটা নিয়ন্ত্রণ করতে হাত মুঠোবন্দি করে মুখের সামনে নিল। বার দুয়েক কাশল। সামনে তাকালো একবার। ছাত্রছাত্রীদের বিস্মিত চাহনি এসে চোখে ধাক্কা খেল। ক্লাসে কখনো হাসে না ও। লেকচারার অভিক গম্ভীর, প্রাণবন্ত নয়। হঠাৎ পরিবর্তিত আচরণ দেখে অবাক হচ্ছে বোধহয়। ও চোখ ঘুরালো তাহিয়ার দিকে। পাজি মেয়েটা হাসছে। তাকে অস্বস্তিতে ফেলে মজা নিচ্ছে। ফাজিল। যে কোনো মুহূর্তে সে তার খোলস ছেড়ে বেরিয়ে আসবে, এই আশঙ্কা দেখে নিজেকে স্বাভাবিক রাখার নিমিত্তে বাইরে চলে গেল অভিক। অভিক যেতেই ক্লাসে কানাঘুষা শুরু হল। অবিশ্বাস্য চোখে সবাই বলাবলি করছে। অভিক স্যার হাসতেও জানে। আরেকজন বলল, কিভাবে ব্লাশ করল দেখলি? নিশ্চিত বউয়ের মেসেজ ছিল। মীরা এতক্ষণ অভিককে পরখ করছিল। ইতপূর্বে সে বা ক্লাসের কেউ অভিককে হাসতে দেখেনি। অভিকের ঠোঁটের কোণে ভাসা মৃদু হাসির রেখা দেখে বিস্মিত হয়েছে। বাইরের দিকে তাকিয়ে পাশে বসা তাহিয়ার উদ্দেশ্যে বলল, তোর লাইসেন্সপ্রাপ্ত প্রেমিকের হঠাৎ কি হলো বলতো? এত ব্লাশ করছিল কেন? আবার বাইরে চলে গেল। অভিকের অস্বস্তি, বিস্ময়ের মাঝে ফুটে উঠা হাসিটা চমৎকার লেগেছে তাহিয়ার। সে ঠোঁট চেপে হাসছে। মীরার কথা তার কানে যায়নি। তাহিয়ার পক্ষ থেকে উত্তর না পেয়ে মীরা পাশে তাকাল। বান্ধবীকে হাসতে দেখে সন্দিহান চোখে তাকাল। তাহিয়ার দুগালে লজ্জার আভা দেখে ঘটনার আঁচ করতে পারল সে। হেসে বলল, ও আচ্ছা। লাইটের আলো তাহলে এদিক থেকে গেছে। যেই আলোতে চোখ পড়তেই স্যারের মুখ লাল হয়েছে। তা কি এমন মেসেজ দিলই যে স্যার সিংহী অবতার ছেড়ে হঠাৎ বিড়াল হয়ে গেল? ধ্যানভঙ্গ হওয়ায় কথাটা তাহিয়ার কানে গেল। সে হেসে বলল, মিয়া বিবির মামলায় তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমাকে বলা যাবে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ক্লাসটাকে প্রেম আদান প্রদানের পোস্ট অফিস বানিয়ে ফেলেছেন কেন, ম্যাম? আপনাদের মনে রাখা উচিত এটা নীতি আর পড়ালেখা শেখার স্থান, প্রেম শেখার না। মীরা ব্যঙ্গাত্মক গলায় বলল। মীরার সামনে বই খোলা ছিল। তাহিয়া বই টেনে বলল, শিখেছিস পড়া? দেখি বলতো। মীরা থতমত খেল। পড়ালেখার পটাও তার আয়ত্তে নেই।
কথা ঘুরিয়ে বলল, স্যার যে হাসবে আমি আগে জানলে ক্লাসের বাইরে টিকিট কাউন্টার বসাতাম। জনপ্রতি ৫ টাকা টিকিট নিয়ে স্যারের হাসি দেখাতাম। চিন্তা কর কত টাকা আয় হতো। হাসি বিক্রি করে বসুন্ধরায় ফ্ল্যাট কিনতে পারতাম। মিস হয়ে গেল। তাহিয়া কিছু বলবে তার আগে মেসেজ টোন বেজে উঠল। তড়িঘড়ি করে ফোন হাতে নিয়ে চেক করল। তোমার স্বভাব চঞ্চল বলে অনুভূতিগুলোকেও চঞ্চল হতে হবে। আমি এখন তোমার টিচার, তেমন ব্যবহার করো। উল্টোপাল্টা মেসেজ দিয়ে জ্বালাচ্ছ কেন? আমাকে আর মেসেজ দিবে না। আমাকে ক্লাসে ফোকাস করতে দাও। তাহিয়া হেসে লিখল, ফার্স্ট ইয়ারে একটা ক্লাসে আপনি বলেছিলেন আপনি বাদে বাকি সব থার্ড পারসন। আজ আমি বলছি আপনি বাদে বাকি সবাই থার্ড পারসন। বাইরে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে চোখ বুলাচ্ছে অবিক। এত পাজি কেন মেয়েটা? তাকে খোঁচা মারছে। ফাজলামো ছাড়ো, তাহিয়া। আমাকে ক্লাস করতে দাও। তাহিয়া আবার লিখল, ক্লাসের সবাই বলাবলি করছে আপনি নাকি বউয়ের কথায় ব্লাশ করছেন, ঘটনা সত্য নাকি স্যার? অবিক উত্তর না দিয়ে লিখল, ভীষণ জ্বালাচ্ছ তুমি। শুধু কলেজ টাইম শেষ হতে দাও। তারপর আমি দেখব বসন্তটা ঠিক কতক্ষণ থাকে। এবার ভয় পেল তাহিয়া। লোকটা কি করবে? মেসেজে সাহস দেখালে ও লোকটার সামনে গেলে সাহসের ঘাটতি দেখা দেয়। তাহিয়া ফোন রেখে দিল। সোজা হয়ে বসল। জানালা দিয়ে বাইরে তাকাল। অবিক নেই। আশপাশে উকি দেওয়ার সময় ক্লাসে এসে প্রবেশ করল অবিক। চেহারায় পেশাগত ভঙ্গি। হাসির রেখা নেই ঠোঁটে। ছাত্রছাত্রীরা হাসাহাসি থামিয়ে সোজা হয়ে বসল। তাহিয়া গালে হাত দিয়ে তাকিয়ে রইল সামনে। পড়াতে পড়াতে এদিকে তাকিয়ে অবিক মনে মনে বলল, বউকে সামনে বসিয়ে লেকচার দেয়া যায়। আমার কর্মজীবনে এতটা জোরতা লাগেনি। এই দৃষ্টি উপেক্ষা করে ক্লাস করাতে যতটা অস্বস্তি লাগছে। ফাজিল। এই মেয়েকে ক্লাস করতে আসার কথা বলাই ভুল হয়েছে। ক্লাস শেষে বাসায় ফিরল তাহিয়া। অবিকের ফোন এলো তখন। রিসিভ করতেই বলল, এই মেয়ে, সমস্যাটা কি তোমার? এত জ্বালাও কেন? তাহিয়া যেন কিছু জানেই না এমন ভান করল। আমি কি করলাম? দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ তুমি। তাহিয়া মুখ টিপে হাসল। আগে ছিলাম না। আবার মুখের উপর কথা বলে। ফাজিল। বিরক্তিতে শাসাল অবিক। তাহিয়ার আজ ভয়ডর নেই। সে হেসে বলল, ঠিক আছে, আর মুখের উপর কথা বলবো না। মুখের নিচে কথা বলবো। চলবে? এই যে তুমি হেয়ালিপনা করছো। তোমার কথার আমি যদি সিরিয়াসলি নিই তাহলে কি হবে জানো তুমি? কি হবে? তোমার লজ্জার কারণ হবে। আরও ভেঙে বলবো। কথার সারমর্ম বুঝতে মিনিট খানেক লাগল তাহিয়ার। বুঝতাই খট করে ফোন কেটে দিল। ফোনটা পকেট রেখে অবিল হেসে বলল, আসছে আমার সাথে ফ্লার্ট করতে। আমি ফ্লার্ট করা শুরু করলে পালিয়েও বাঁচতে পারবে না। ও আমার স্ত্রী। আমার গণ্ডি কতদূর যাবে মেয়েটা কি আদৌ জানে না। পরদিন ক্লাসে যাবে না করেও অবিককে দেখার টান সামলাতে পারল না তাহিয়া। গিয়ে বসল মাঝের একটা টেবিলে। অবিকের ক্লাস শুরু হওয়ার পর পূর্বকার নিয়মে তাকিয়ে রইল। অবিকের চোখ পড়ল ক্লাসের শুরুতেই। একবার চোখ রাঙাল। তাহিয়ার ভাবান্তর নেই। সে স্থবির হয়ে বসে আছে, পলক অবধি ফেলছে না। মীরা বসেছে তাহিয়ার পাশে। তার দৃষ্টি অবিকের দিকে। হাতে খাতা কলম। অবিক তাহিয়ার দিকে কতবার তাকাচ্ছে হিসেব করছে সে। হুট করে বলে উঠল, তাহিয়া, তোর রাগবিশিষ্ট বর তোর দিকে এই নিয়ে ৭ বার তাকিয়েছে। আবার তাকিয়েছে, ৮ বার হয়ে গেল। বেচারা স্ত্রীকে চোখে হারাচ্ছে দেখি। আহ, কি ভালোবাসা! তাহিয়া চোখ রাঙাল। মীরা অবিককে পরখ করে বলল, শুনেছি মেয়েরা বিয়ের পর সুন্দর হয়, এখন দেখি উল্টো। স্যার দিন দিন সুদর্শন হয়ে যাচ্ছে। স্যারের রূপের রহস্য কি বলতো? আজকাল ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করা শুরু করেছে নাকি? এবার তাহিয়া তেতে উঠল। স্যারের দিকে একদম তাকাবি না।
দুলাভাই বাপের সমতুল্য। শ্রদ্ধার চোখে দেখ। বেয়াদব। মীরা তাহিয়াকে খেপিয়ে বলল। যত যাই বলিস, স্যারের হাসিটা সুন্দর। কাল না দেখলে বিশ্বাসই করতাম না। স্যারের হাসি দেখার পর থেকে কেন যেন স্যারের প্রতি আমার মনে জমে থাকা রাগটা চলে গেছে। কারণটা কি বলতো? তাহিয়া সশব্দে চর বসাল মীরার বাহুতে। রাগত স্বরে বলল, আমার বরের দিকে নজর দিস, চোখ খুলে ফেলব। বেয়াদব মহিলা। ক্লাসে বিশৃঙ্খলা পছন্দ করে না অবিক। তাহিয়া সেটাই করল। সামান্য অমনোযোগিতা দেখলেই ক্ষেপে যায় অবিক, সেখানে তাহিয়া মারামারি করছে। অবিকের রাগটা মাথায় চলকে উঠল হঠাৎ। মেয়েটা ওর স্ত্রী হওয়ার সুযোগ নিচ্ছে। ভাবছে বিশৃঙ্খলা করলে স্ত্রী বলে মাফ করে দিবে। কত বড় ফাজিল! না, এভাবে চলতে দেয়া যায় না। স্বামী হওয়ার পাশাপাশি সে একজন শিক্ষক। ছাত্রছাত্রীকে শাসন করার অধিকার আছে তার। এই মেয়েটাকে এখন শাসন না করলে পরে হিতে বিপরীত হবে। ফার্স্ট ইয়ারে 3 বিষয়ে ফেল করেছে, এভাবে চলতে থাকলে সেকেন্ড ইয়ারেও করবে। সেই চিন্তাও নেই মেয়েটার। রাগের বশবর্তী হয়ে অভিক ধমকে উঠল। সাইলেন্স। তাহিয়া, মীরা আঁতকে উঠল, সোজা হয়ে বসল। অভিক তাহিয়ার দিকে ইশারা করে বলল, এই তুমি। শব্দটা উচ্চারণ করল না, এক অক্ষরেই থেমে গেল। ছাত্রছাত্রীদের আপনি সম্বোধন করে সে। তাহিয়াকে তুমি সম্বোধন করতে করতে মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল। তড়িৎ নিজেকে সামলে নিয়ে হালকা কাশল। তারপর বলল, এই যে আপনি, দাঁড়ান। পাশের জন ও দাঁড়ান। স্ত্রীকে আপনি সম্বোধন করাটা ও কেমন বেমানান লাগলো অবিকের। তবু ও করার কিছু নেই। যতদিন তাহিয়া তার ছাত্রী, ক্লাসে আপনি সম্বোধন করতে হবে। মীরা ভীত গলায় বলল, আজ আমাদের চ্যাপ্টার ক্লোজড, তাহিয়া। উঠো, দেখ কি বলে। মীরাকে টেনে তুলল তাহিয়া। দুজন দাঁড়াতেই অভিক গম্ভীর মুখে বলল, মারামারিতে দেখি বেশ পারদর্শী আপনারা। তা আসুন, মঞ্চে মারামারি করুন। আপনাদের প্রতিভা আমাদের দেখার সুযোগ দিন। অনেকদিন কুস্তি দেখেনি, বিনোদনও হল। মীরা ঢোক গিলে বলল, ভদ্র ভাষায় অপমান করা কাকে বলে, স্যার থেকে শেখা উচিত। ভেবেছিলাম বিয়ের পর বউ ঠিক করবে। প্রথম আশ্বাস হারালেও পরে তুই স্যারের বউ জেনে স্বস্তি পেয়েছি। ভেবেছি বান্ধবী আমার বরকে শায়েস্তা করবে। কিন্তু হলো কি, নিজেই শায়েস্তা হয়ে বসে আছে। তোর বউ হওয়া বৃথা, তাহিয়া। তাহিয়া গম্ভীর গলায় বলল, স্যার আমাকে বকা দিবে। পারবে দিতে? মীরা মুখ টিপে হাসল। হাসিটা দেখে অভিকের রাগের মাত্রা বাড়ল। ধমকে উঠল আবার। দাঁড় করিয়ে রেখেছে, লজ্জা পাওয়ার কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, হাসি ঠাট্টা করছে। এত নির্লজ্জ কিভাবে হয় মানুষ? রাগের বশবর্তী হয়ে ক্লাস থেকে বের করে দিল। তাহিয়ার চোখে পানি টলমল করছে। অশ্রুসিক্ত চোখে এক পলক চেয়ে চলে গেল। সম্পর্কটার কত উন্নতি হয়েছে। এখন লোকটা ওকে ধমক দিতে পারল। বাইরে এসে কেঁদেই দিল। চোখ মুছে বলল, আমি আর উনার সাথে কথাই বলবো না। নিষ্ঠুর লোক। না ফোন করব, না দেখতে চাইব, আর না মিস করব। তাকাবও না। উনি থাকুক উনার শিক্ষকতা নিয়ে। মীরা সান্ত্বনার বাণী শুনাল। লেকচারারকে বিয়ে করলে এমনই হবে। এটাই বাস্তবতা। কি করবি? চল সময়টাকে অপচয় না করে কোথাও ঘুরে আসি। অনুভূতি, অনুরাগ, অভিমান, অভিযোগ, রাগ, বিরহের সুতো দিয়ে বাঁধা থাকে একটা সম্পর্ক। কখনো প্রেম, কখনো বিরহ, কখনো আবার বিচ্ছেদ। সম্পর্কে পুরুষের চেয়ে নারীরা আবেগপ্রবণ থাকে বেশি। অনুভূতিতে ঠাসা থাকে তাদের মন। সঙ্গীর কাছ থেকে প্রত্যাশার মাত্রাটাও থাকে একটু বেশি। তারা চায় তাদের মতো তাদের সঙ্গীর আচরণ ও প্রেমোদ্দীপক হোক।
কথায় কথায় ভালোবাসা ফুটে উঠুক। কোমলমতি মনটা যাকে বন্ধক দিয়ে বসেছে সে যেন কোনো কষ্ট না দিক। তারা চায় তাদের অনুভূতিগুলো বিপরীত পক্ষের কাছে পৌঁছে যাক এবং সে এর মূল্য দিক। কিন্তু বিপরীত পক্ষ থেকে যখন তার অনুভূতিকে অগ্রাহ্য করা হয় তখন প্রেমটা বিরহে রূপ নেয়, অনুভূতি অভিযোগে রূপ নেয়, রাগ অভিমান জোর হয়ে বাসা বাঁধে মনে। ঠিক এই অবস্থাগুলোর মাঝে দিয়ে যাচ্ছে তাহিয়া। অভিকের পক্ষ থেকে এখনও অবধি কোনো প্রণয়পূর্ণ বা প্রেমোদ্দীপক আচরণ না আসায় তাহিয়ার ভাবনা, ওর অনুভূতিগুলো একপক্ষিক। অভিকের আচরণে মনক্ষুণ্ণ হয়েছে তাহিয়া। সম্পর্কের বয়স বৃদ্ধির সাথে সাথে অভিক কোমল হয়েছে ওর প্রতি, এতটা কঠোরতা দেখায়নি। ওর বদ্ধমূল ধারণা ছিল আর যাই হোক দ্বিতীয়বার অভিক তাকে এভাবে ধমক দিবে না। ওর ভ্রান্ত ধারণা ক্ষান্ত করে ধমক দিল, সেই সাথে ক্লাসশুদ্ধ ছেলেমেয়ের সামনে অপমান করে বের করে দিল। কিভাবে পারল লোকটা? একটাবার বুক কাঁপেনি? সেদিন তো কত বড় সংলাপ ছেড়েছিল, সঙ্গীকে এই করবে সেই করবে, অথচ কাজের বেলায় শূন্য। কোনোভাবেই মানতে পারছে না তাহিয়া। কখনো রাগে ফোঁসফোঁস করছে, কখনো আবার কেঁদে ভাসাচ্ছে। দ্বিতীয়বার সেই ক্লাসে যাবে না, স্যারের সাথে কোথাও বলবে না। কলেজ গেলেও মোটেও ক্লাসে যাবে না। আবেগপ্রবণ মানুষ বলেই হয়তো ছোট্ট ঘটনাকে টেনে এত লম্বা করছে। এক পক্ষ যখন অভিমানের সাগরে হাবুডুবু খাচ্ছে, অন্য পক্ষ তখন নির্বিকার। ঘূর্ণাক্ষরেও তার জানা নেই অর্ধাঙ্গিনীর অবস্থা। সেদিন কলেজ থেকে বাসায় ফেরার পরপর জানতে পারল তার দাদি রেবুন্নেছার শরীর ভালো যাচ্ছে না। বার্ধক্যজনিত কারণে অনেকদিন যাবৎ অসুস্থ। আকস্মিক অসুস্থতার মাত্রা বেড়ে বিছানায় পড়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। দাদির এহেন অবস্থার কথা শুনে বাবা মাকে নিয়ে অভিক ছুটেছিল গ্রামের পথে। আত্মীয় স্বজনে ভরা ছিল বাড়ি, অনেকদিন পর বাড়ি যাওয়ায় আলাপ আলোচনায় ব্যস্ত ছিল। দুপুরের ঘটনা মাথা থেকেই সরে গিয়েছে। ঘুমানোর সময় তাহিয়ার খোঁজ নেয়ার জন্য ফোন হাতে নিয়ে টের পেল নেটওয়ার্কের ঘাটতি। ফোন করা হলো না আর। মাঝের দুদিন ছিল সরকারি ছুটি। ছুটির সময়টা বাড়িতে কাটিয়ে এসেছে। বাসায় ফিরল কলেজ খোলার দিন সকালে। পথে নেটওয়ার্ক পেয়েই তাহিয়ার খোঁজ নেয়ার জন্য কল দিল। ফোন বন্ধ। অভিক ধরে নিল, চার্জে নেই তাই বন্ধ বলছে। মাহমুদাকে কল দিয়ে খোঁজ নিল সবার। কলেজে যাওয়ার পর শুনল ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ চলছে। ঘোষণা দেখার পরপরই তাহিয়ার কথা মাথায় এলো অভিকের। তাহিয়ার ফেইল করা বিষয়গুলো পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করাতে হবে। তার জন্য রেজিস্ট্রেশন কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যা অভিকের কাছে নেই। তখন ডেস্কে বসে কল করল তাহিয়াকে। এবার কল ঢুকল ঠিকই, তবে রিসিভ হল না। সকালে মাহমুদার কাছে যখন ফোন করেছে তখন তাহিয়া ঘুমাচ্ছে, আজ কলেজে না যাওয়ার সিদ্ধান্ত ওর। মাকে নাকি স্পষ্ট জানিয়েছে বেশ বেলা অবধি ঘুমাবে। এখনও উঠেনি। না পেয়ে মেসেজ করে দিল অভিক। ফোনটা বিছানায় পড়ে আছে। তার পাশে বসে অগ্নি দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে তাহিয়া। যেন ফোন নয়, স্বয়ং অভিক তার পাশে বসা। রাগটা অভিক ভেবে ফোনের উপর ঝাড়ছে। আমাকে ক্লাস থেকে বের করে দিয়ে এখন কল করতে আসছে, তাও 3 দিন পরে। ধরব না কল। মরে গেলেও না। কত বড় নিষ্ঠুর। আমাকে ধমক দেয়। একটুও দয়ামা নেই। আছে শুধু দায়িত্ব। দায়িত্ব দিয়ে কি হবে, যদি ভালোবাসা না থাকে? লাগবে না এমন দায়িত্ব, একদম না। থাকুক নিজের গম্ভীরতা নিয়ে, আমার কথা ভাবতে হবে না। বদ লোক একটা। ফোনটা খাটের অন্যদিকে ছুঁড়ে ফেলল। কল বেজে কেটে গেল। আবার এলো, কেটে গেল। তাহিয়ার রাগ বর্ষণ তখনও চলছে। অভিকের কল যেন রাগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। একটা সময় কল দেয়া বন্ধ হয়ে গেল। বকাবকি ছেড়ে শান্ত হল তাহিয়া। ফোন বন্ধ করার জন্য হাতে নিল। বদলোকটার কল আসার ও দরকার নেই। ফোন হাতে নিতেই মেসেজ নোটিফিকেশন চোখে পড়ল। ভ্রু কুঁচকে ওপেন করতেই রাগটা বাড়ল। ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ চলছে।
আমি সব ফর্মালিটি পূরণ করে নিব। তুমি শুধু কাল কলেজে আসার সময় রেজিস্ট্রেশন কার্ড আর ছবি নিয়ে এসো। লোকটা এর জন্য কল দিচ্ছিল। ও ভেবেছিল রাগ ভাঙাতে কল দিয়েছে। অথচ লোকটা স্বাভাবিক, যেন জানেই না তার ধমকে বিপরীত পক্ষ বেঁকে বসেছে। সত্যি জানে না তার রাগের কথা, নাকি জেনেও প্রাধান্য দিচ্ছে না। কোনোটা। রাগ মনে পুষে রাখা মানুষ শ্রেণীর ভিন্নতা আছে। কেউ নীরবে অভিমান করে যায়, বিপরীত পক্ষকে জানতেও দেয় না। মনে রাগ পুষে স্বাভাবিক ভঙ্গিতে চলে। বিপরীত পক্ষ জানল কি জানল না এতে তাদের কিছু যায় আসে না। আবার কিছু মানুষ আছে যাদের মুখ্য কথা হলো তারা যে রাগ করেছে এটা বিপরীত পক্ষকে জানতে হবে, অনুতপ্ত হতে হবে এবং তার রাগ ভাঙাতে হবে। রাগ ভাঙাতে এলে তারা রাগ প্রকাশের মাধ্যমে রাগের অধ্যায় বন্ধ করবে। তাহিয়া দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়ে। ওর কথা হচ্ছে ওর রাগের কথা অভিককে জানতে হবে, অনুতপ্ত হতে হবে। মুখে নেতিবাচক ভাব প্রকাশ করলেও মনে মনে ঠিকই চায় অভিক তার রাগ ভাঙাক। সে অনুভূতির অনেক গভীরে চলে গেছে, যেখান থেকে এই মুহূর্তে বেরিয়ে আসা সম্ভব নয়। প্রথমে পণ করেছে অন্তত সপ্তাহ খানেক কলেজে যাবে না, অভিকের ক্লাসে তো যাবেই না। অভিকের মুখোমুখি ও হবে না। কিন্তু এখন সিদ্ধান্ত বাতিল করল ও কলেজ যাবে। অভিকের মুখোমুখি হবে, ওকে বুঝাতে হবে তাহিয়া রেগে আছে। গিয়ে কিছু রাগ ও ঝেড়ে আসবে। এতে যদি কিছুটা প্রশান্তি আসে তবে মন্দ কি। রেজিস্ট্রেশন কার্ডকেই মাধ্যম হিসেবে বেছে নিল তাহিয়া। রাগের বশবর্তী হয়ে পরদিন গেল কলেজে। প্রথম ক্লাস শেষ হওয়ার পর ডিপার্টমেন্টে গেল। অফিস রুমের সামনে গিয়ে ভেতরে উকি দিল। ডিপার্টমেন্ট হেড আর অভিক বসে কথা বলছে। আর কেউ নেই। জাহাঙ্গীর স্যারের সামনে বিশেষ সুবিধা করতে পারবে না বলে ফিরে যেতে উদ্যত হল তাহিয়া। তা বাড়াতেই জাহাঙ্গীর সাহেবের চোখ পড়ে গেল। তাহিয়াকে দেখে তিনি হাসলেন। অভিকের উদ্দেশ্যে বললেন, তোমার মিসেস এসেছে, দেখে আসো। অভিক দরজার দিকে তাকালো, তাহিয়াকে যেতে দেখা যাচ্ছে। অভিক স্মিত হেসে বলল, রেজিস্ট্রেশন কার্ড দিতে আসছে, বিশেষ কিছু নয়। থেমে গলা উঁচিয়ে বলল, তাহিয়া, ভেতরে এসো। শুনেও ভেতরে গেল না তাহিয়া। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল। ওকে আসতে না দেখে জাহাঙ্গীর সাহেব উঠে দাঁড়ালেন। হেসে বললেন, আমার সামনে আসতে দ্বিধা লাগছে বোধহয়। তোমরা কথা বলো, আমি আমার রুমে যাই। জাহাঙ্গীর সাহেব বেরিয়ে গেলেন। তাকে বেরিয়ে যেতে দেখে হাত ছাড়ল তাহিয়া। লম্বা শ্বাস ছেড়ে রুমে প্রবেশ করল। অভিকের দিকে এক নজর পড়ল। তড়িৎ চোখ সরাল। এটা চেহারা নয়, ইন্দ্রজাল। তাকালে বধ নিশ্চিত। রাগ টিকবে না, বেশিক্ষণ তাকানো যাবে না। এই মুহূর্তে ওর মাঝে রাগকে বিচরণ করতে হবে, ভীষণ রাগ। রাগের মাত্রা বাড়াতে সেদিন ক্লাসের ঘটনা মনে করে নিল। দারুণ কাজ হল, রাগ বেড়ে চূড়ায় পৌঁছল। তাহিয়ার হাতে ডকুমেন্ট খাম, যার ভেতরে রেজিস্ট্রেশন কার্ড আর ছবি আছে। ডেস্কে কাছে গিয়ে শব্দ করে রাখল খামটা। দৃষ্টি অন্যদিকে। তাহিয়ার এহেন আচরণে অভিক চমকাল বেশ। তাহিয়ার চোখে মুখে রাগের উল্কি আঁকা দেখে বিস্ময়ের মাত্রা বাড়ল। হল কি এই মেয়ের? এত রেগে আছে কেন? ভ্রু কুঁচকে বলল, ক্লাসে আসনি কেন? কেন আসব, আপনার ধমক খেতে? কথাটা বলতে ইচ্ছে করল তাহিয়ার, কিন্তু করল না। সে বদলোকটার সাথে কোনো কথা বলবে না। সিদ্ধান্তে অটল তাহিয়া। নীরবতায় গা মারিয়ে অন্যদিকে তাকিয়ে ফোঁসফোঁস করছে। উত্তর না পেয়ে অভিক আবার বলল, ক্লাস বাঙ্ক দিয়ে কোথায় গিয়েছিলে? তাহিয়া উত্তর দিল না। অভিক প্রশ্ন পাল্টাল, আমার ফোন তুলনি কেন? তাহিয়া এবার ও উত্তর দিল না। অভিক আবার বলল, চেহারায় এত রাগ কেন? হয়েছেটা কি? ক্লাস থেকে বের করে দিয়ে বলছে কি হয়েছে? সিদ্ধান্তে ফাটল ধরল তাহিয়ার।
এ পর্যায়ে চুপ থাকতে না পেরে ঝাঁঝালো স্বরে বলল, আপনি ভীষণ খারাপ। আমি খারাপ মানুষের সাথে কথা বলি না। বিস্ময়ের সাথে অভিক প্রশ্ন করল, রাগটা আমার উপর? তা খারাপ হওয়ার মতো কি করেছি আমি? অভিকের না জানা ভান, তাহিয়ার রাগ বাড়াল। সে তেজি স্বরে বলল, জানতে হবে না আপনার। খামটা টেবিলের উপরই ছিল। রাগের পরিমাণ এতই বেশি ছিল যে অভিকের সাহায্য নেয়াও নীতিবিরুদ্ধ হয়ে গেল। যার কাছে ওর অনুভূতির মূল্য নেই, তার কোনো সাহায্য লাগবে না। রাগের বশবর্তী হয়ে টেবিল থেকে খামটা টেনে বেরিয়ে গেল। অভিক হতবিহ্বল হয়ে বসে রইল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে। তাহিয়ার এই আকাশচুম্বী রাগের কারণটা ধরতে পারছে না। গত দুদিন তো বাড়িতে ছিল, মেয়েটার সাথে কথা হয়নি। কোথাও কথা না বলায় ক্ষেপে যায়নি তো। কিন্তু ওদের তো নিয়মিত কথা হয় না। প্রয়োজনে মিনিট খানেক কথা হয়, তাও কালেভদ্রে। সেক্ষেত্রে রাগার কোনো সুযোগ নেই। তবে রাগলটা কেন? মাথা ভরতি চিন্তা নিয়ে অভিক বসে গেল তাহিয়ার রাগের কারণ বিশ্লেষণ করতে। বিগত দিনের ঘটনা আওড়াতেই ক্লাস থেকে বের করে দেয়ার কথা মনে পড়ল। অনুধাবন করল, শাসনের পর্ব বোধহয় একটু বেশিই ভারী হয়ে গেছে। কিন্তু অভিক তার অবস্থান থেকে সঠিক। তাহিয়ার আচরণ ক্ষমার অযোগ্য বলেই শাস্তি পেয়েছে। এটা রেগে যাওয়ার মতো ব্যাপার বলে মনে হল না। পরক্ষণেই মনে হল, যার প্রসঙ্গ আসছে তার রাগের বাস নাকের ডগায়। পান থেকে চুন খসলেই রাগ এসে হানা দেয়। এখন এই রাগ কবে পড়বে তা হচ্ছে মুখ্য কথা। আকস্মিক খামের কথা মনে এলো। মেয়েটা খামটা নিয়ে গেছে। এবার একা একা সব করবে নাকি? ব্যাংক ড্রাফট করতে হলে ব্যাংকে যেতে হবে, মিনিট 10 দূরত্ব। সেখানে গিয়ে আবার লাইনে দাঁড়াতে হবে। ছাত্রছাত্রীদের লম্বা লাইন হয়, কয়েক হাজার ছাত্রছাত্রী একই দিনে টাকা জমা দেয়। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে কয়েক ঘন্টা, তাও সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। অনেক কষ্টের ব্যাপার। মেয়েটা পারবে না। অন্তত সে থাকতে তাহিয়াকে এত ভিড়ে ঠেলাঠেলি করতে দিবে না। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো অভিক। তাহিয়াকে কল দিতে দিতে বের হয়ে এলো। করিডোরে হাঁটতে গিয়ে দেখল, মেয়েদের কমন রুমের সামনে দাঁড়িয়ে আছে। ফোনটা ওর হাতেই। অভিককে দেখে অন্যদিকে ফিরে গেল। ফোন বাজছে হাতে। অভিকের চোখের সামনেই ওর কল কেটে দিল। অভিক মেসেজ করল, ভুলেও ব্যাংকের দিকে যাবে না। ওখানে অনেক ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তাও সুযোগ পাবে না। আমার এক বন্ধু আছে, ওকে দিয়ে করে নিব। তোমাকে যেতে হবে না। ব্যাংক ড্রাফট হয়ে গেলে রিসিট নিয়ে বাকি ফর্মালিটি আমি পূরণ করে নিব। তুমি খামটা রেখে যাও। তাহিয়ার ভাবনা ছিল, মীরাকে দিয়ে দিবে ওর টাকা। নিজে যাবে না। কিন্তু অভিকের মেসেজ দেখে জেদ চাপল। সে যাবেই, লোকটার কথা শুনবে না। জুতা মেরে গরুদানের দরকার নেই তার। সে লিখল, আমি তো যাবই। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অভিক। সে দৃষ্টি উপেক্ষা করে কমন রুমে ঢুকে গেল তাহিয়া। অভিকের মেসেজ এলো, আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দেখি কিভাবে যাও তুমি। আপনার চোখের সামনে দিয়ে যাব, আপনি টেরও পাবেন না। তাহিয়া চ্যালেঞ্জ করল যেন। অভিক ভ্রু কুঁচকাল। অসম্ভব। তাহিয়া ওর সামনে দিয়ে যাবে, ও টের পাবে না। রাগে মেয়েটা এলোমেলো কথা বলছে। সে লিখল, যাও দেখি। যদি আমি ধরতে পারি তবে খাম দিয়ে যাবে। পুরো মাস আমাকে বিরক্ত করা ছাড়া আমার ক্লাস করবে। মনে থাকে যেন। তাহিয়ার উত্তর এলো না। অভিক ফোন দেখার ভান করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে রইল। ওকে দেখে ছাত্রছাত্রীরা বারান্দা ছেড়েছে ইতপূর্বেই। বারান্দা ফাঁকা, কাক পক্ষী গেলেও টের পাওয়া যাবে। অভিকের শেষ মেসেজ দেখে তাহিয়া বাঁকা হাসল। ধরা পড়ব, তাও আমি? নো চান্স। এসব কাজে আমি পারদর্শী। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে চেইন খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো বোরকা। ভাগ্যিস আজ আশঙ্কা করে নিয়ে এসেছে, নয়তো কি হতো। তাহিয়া চশমা, স্কার্ফ খুলে ব্যাগে ভরে নিল। তারপর ব্যাগ কাঁধে নিল।
ব্যাগের উপর কালো ঢিলেঢালা বোরকা জোড়াল। বোরকাটা ওর নানির। স্কুলে পড়াকালীন সময়ে একবার নানুবাড়ি গিয়ে নিয়ে এসেছিল। তার সেটা স্কুল পালানোতে কাজে লাগিয়েছে। বোরকার সাথে নিকাব ছিল, আর একটা ওড়না ছিল। প্রথমে নিকাব পরল, তার উপর ওড়না পরল। আপাদমস্তক কালোয় ঢাকা। শুধুমাত্র চোখের মণি দেখা যাচ্ছে। একবারেই চেনা যাচ্ছে না। পিঠের ব্যাগটার জন্য উঁচিয়ে থাকায় দেখতে কুঁজো মহিলাদের মতো লাগছে অনেকটা। পুরো রূপ দিতে একটু কুঁজো হয়ে গেল। এবার দেখতে বয়োবৃদ্ধার মতো লাগছে। নিজেকে একবার আয়নায় দেখে নিল তাহিয়া। মীরাকে বলল, চেনা যাচ্ছে? মীরা মুখ টিপে হেসে বলল, না। একবারে দাদিমা লাগছে তোকে। স্যার কেন? স্যারের 14 পুরুষ এলে ও চিনতে পারবে না। তাহিয়া হাফ ছেড়ে বলল, তুই এখন আসবি না। নিচে গিয়ে কল দিব, তখন নামবি। তোকে দেখলে স্যার সন্দেহ করবে। মীরা সায় জানাল। তাহিয়া কুঁজো হয়ে হাঁটা ধরল। অভিক ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে মহিলাটাকে দেখল। বিশেষ প্রাধান্য না দিয়ে আবার ফোনে নজর দিল। ভেবে নিল হয়তো কোনো ছাত্রছাত্রীর নানি দাদি হবে। মহিলা এদিক ওদিক হেলে হাঁটছেন, ঠিকমতো হাঁটতেও পারছেন না। অথচ নাতি নাতনিকে দেখতে চলে এসেছেন 4 তলা বিয়ে। নিশ্চয়ই খুব আদরের। অভিক কত কি ভাবল। তাহিয়া অভিকের পাশ কাটিয়ে চলে গেল। অভিক দেখল, কিন্তু কশ্চিনকালেও ভাবতে পারল না এটা ছদ্মবাসী তাহিয়া। সিঁড়ি বেয়ে নামতে নামতে মীরাকে ডেকে নিল। মীরা আসতেই 4 তলার কমন রুমে গিয়ে আগের বেশে ফিরে এল। তারপর নিচে নেমে তাদের ভবনের সামনে দাঁড়িয়ে অভিককে মেসেজ করল, আপনার চোখের সামনে দিয়ে এসেছি, পেরেছেন ধরতে? মেসেজটা দেখে ভ্রু কুঁচকাল অভিক। তাহিয়া চলে গেছে। কখন? সে তো এখানেই ছিল। আশপাশ তাকাল। নিচে চোখ পড়তেই দেখল তাহিয়া মীরা দাঁড়িয়ে আছে। ভালো করে পরখ করতেই চোখে পড়ল তাহিয়ার হাতে থাকা কালো কাপড় জাতীয় কিছু। অভিককে দেখাতেই বোধহয় কালো ওড়নাটা গায়ে জোড়াল। ঠিক তেমনভাবে একটু আগে যেভাবে জড়িয়েছিল। এটা তো ওই বৃদ্ধার গায়ে ছিল, তাহিয়ার কাছে কিভাবে এলো? 1 সেকেন্ড, একটু আগে তো বৃদ্ধাই গিয়েছে শুধু। তার মানে ওটা ছদ্মবাসী তাহিয়া ছিল। ঘটনার আঁচ করে বিস্ফোরিত চোখে তাকালো অভিক। কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল। আজ ওর অবাক হওয়ার দিন। অবাক কাটিয়ে উঠতে পারল না কিছুক্ষণ। কত কি ভাবল সে। বিস্মিত স্বরে বিড়বিড়াল, কি সাংঘাতিক মেয়ে। মীরার ছল চাতুরী বুদ্ধিতে ঘণ্টার কাজ মিনিট 5 হয়ে গেল। ফাঁকিঝুঁকি কাজগুলোতে মীরা পারদর্শী। ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়ানো লম্বা লাইনের একবারে সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। ফিজিক্স ডিপার্টমেন্টের। নাম মৃথা। মীরার দূরসম্পর্কের আত্মীয় হয়। মৃথাকে দেখে এগিয়ে গিয়ে আড্ডা জুড়ে দিল মীরা। এমন ভাব করল যেন আত্মীয়তার খাতিরে মৃথার খোঁজ নিতে এসেছে, টাকা জমা দিতে নয়। একসাথে অনেকজন দাঁড়িয়ে ছিল। ভিড়ে কার হাত ক্যাশ অবধি পৌঁছাচ্ছে বোঝা যাচ্ছে না। কথা বলতে বলতে মীরা দুজনের টাকা দিয়ে দিল। কথার মাঝে তাদের দুজনের নাম উচ্চারণ করল। মৃথা ভাবল মীরা এমনি কথা বলছে। খাতায় নাম লেখিয়ে কথার ইতি টেনে বেরিয়ে গেল মীরা। অন্যদিক থেকে রিসিট নিয়ে ডিপার্টমেন্টে জমা দিল। সেমিনারে অভিক ছিল, একটাবার তাকালো না অবধি। অভিক ভ্রু কুঁচকে কয়েকবার তাকাল। এত রাগ কেন এই মেয়ের? সন্ধ্যার পর রিনাকে দিয়ে ভুট্টা ভেজে পপকর্ন করল তাহিয়া। আজ সন্ধ্যা থেকে গভীর রাত অবধি মুভি দেখার সিদ্ধান্ত ওর। পপকর্ন ভরতি বাটি হাতে বসার ঘরে গেল, মুভি ছেড়ে বসল সোফায়। মুভি দেখার মাঝে মীরার কল দিল। কথা বলতে বলতে রুমে গেল। মিনিট 5 বাদে কথা শেষ করে বসার ঘরে আসতেই চমকাল। অভিক ডাবল সোফাটায় আয়সী ভঙ্গিতে বসে আছে। টিভিতে খেলা চলছে, দৃষ্টি টিভির দিকে নিবন্ধ। লোকটা কেন এসেছে? তার রাগ ভাঙাতে? নাকি অন্য কোনো বাহানা? দেখা যাক কি করে। সে আজ পাত্তা দিবে না। নির্বিকার চিত্তে অভিকের পাশের সোফায় গিয়ে বসল তাহিয়া। চোখে মুখে রাগের ঝলকানি।
অবিকের হাতে রিমোট ধরা। এক টানে হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে চ্যানেল পাল্টাতে শুরু করল। অবিক অবাক হয়ে বলল, ম্যাচ দেখছিলাম তো। পাল্টালে কেন? বউকে রাগিয়ে ম্যাচ দেখা হচ্ছে। তাহিয়া অগ্নিদৃষ্টিতে তাকালো অবিকের দিকে। চোখ দিয়ে আগুন বেরুচ্ছে। চোখ দিয়েই শাসাল যেন। অবিক অবিশ্বাস্য চোখে চাইল। কদিন আগে ও তার সামনে অস্বস্তিতে কাঁপা কাঁপি করছিল এই মেয়ে। আজ তাকে চোখ রাঙাচ্ছে। কিভাবে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই বাষ্প করে ফেলবে। অবিকের মনে পড়ে না শেষ কবে তাকে কেউ এভাবে চোখ রাঙিয়েছে। মা বাবার বাধ্য সন্তান ছিল বিধায় শাসন পড়েনি বলতে গেলে। অবনী বিয়ের আগে রাগ দেখাত, তবে এত তীক্ষ্ণ চোখে তাকাত না। অবনীর রাগের স্থায়িত্ব বেশিক্ষণ থাকত না। এই রাগ, এই হাসি। ক্লাসের ছাত্রছাত্রীরা তার দিকে তাকাতে ভয় পায়, সেখানে এ মেয়ে চোখ রাঙাচ্ছে। আশ্চর্য। রাগের সাথে ভয় অস্বস্তি কোথায় চলে গেল? তাহিয়ার আগুন লাল চোখের দিকে তাকিয়ে অবিকের মনে হল রবীন্দ্রনাথের একটা কবিতার দুটো লাইন। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস। তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই মেয়ের সাথে সংসারটা জমবে কিভাবে? রাগ ভাঙাতে ভাঙাতেই জীবন পেরিয়ে যাবে বোধহয়। রাগেই বধ হওয়ার আশঙ্কা প্রবল। অবিক কথা ঘুরাল। যতটা মাথা আজ খাটিয়েছ ততটা যদি পড়ালেখায় খাটাতে ফার্স্ট ক্লাস পেতে। এত কুটিল বুদ্ধি আসে কোথা থেকে? তাহিয়া উত্তর না দিয়ে একের পর এক চ্যানেল পাল্টাতে লাগল। তাহিয়ার নীরবতা দেখে অবিক বলল, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি আপনার সাথে কথা বলি না। তেজি স্বরে বলল তাহিয়া। অবিক ভ্রু কুঁচকাল। কেন বলো না? আপনি ধমকে ক্লাস থেকে বের করে দিয়েছেন আমায়। টিভি থেকে চোখ সরিয়ে রাগত দৃষ্টি ফেলে বলল তাহিয়া। অবিকের হাসি পেল। এখন হাসা ঠিক হবে না, হিতে বিপরীত হতে পারে। হাসিটা চেপে গম্ভীর স্বরে বলল, তুমি দোষ করলে আমি শাসনও করতে পারব না। প্রশ্নের উত্তরে ধারালো স্বরে প্রশ্ন করল তাহিয়া। তাই বলে ধমকে ক্লাস থেকে বের করে দিবেন? ক্লাসে বিশৃঙ্খলা পছন্দ করি না আমি। এর আগেও কত ছাত্রছাত্রীকে ক্লাস থেকে বের করে দিয়েছি, তাও তোমার অজানা নয়। তারপর ও তুমি বিশৃঙ্খলা করছিলে কেন? আমি ভাবিনি আপনি আমাকে ওভাবে ধমক দিয়ে বের করে দিবেন। আগে এক কথা ছিল কিন্তু এখন। পুরো কথা শেষ করল না তাহিয়া। রোগরের স্বরে বলল অবিক। আগে কাল বৈশাখ ছিল, এখন তোমার মনে বসন্ত নেমেছে। তাই আমি তোমাকে ধমকাতে পারব না, তাই তো। থামল অবিক। স্মিত হেসে ভ্রু বাঁকিয়ে বলল, আর তোমার পক্ষ থেকে আসা বসন্ত গায়ে মাখিয়ে আমি অধর টধর এদিক ওদিক নিব, এমন কিছু ভেবেছিলে? লজ্জা পেলেও প্রকাশ করল না তাহিয়া। দৃঢ় স্বরে বলল, আপনি মানুষটা ভীষণ খারাপ। অবিক এবার শব্দযোগে হাসল। হেসে বলল, তুমি এই খারাপ মানুষটার উপর গভীর প্রেমে পড়েছ, আমি কিন্তু টের পাচ্ছি। তুমি কি টের পাচ্ছ? লোকটা তাহিয়ার রাগ ভাঙাতে এসেছে না কি জব্দ করতে বুঝতে পারল না তাহিয়া। রাগ দেখানোর আগেই কথা দিয়ে প্যাঁচিয়ে ধরছে। এভাবে চলতে থাকলে রাগটা ধরে রাখা যাবে না। একমাত্র উপায় হল প্রস্থান। তাহিয়া উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, থাকুন আপনি আপনার টের নিয়ে। হনহন করে বেরিয়ে গেল তাহিয়া। ও বের হল, তুহিন এসে ঢুকল। সোফায় বসতে বসতে বলল, আবহাওয়া তো সুবিধার না ভাইয়া। ঝগড়া টগড়া হয়েছে নাকি? অভিক বিড়বিড়াল, এক ধমকে আমাকে যে নাস্তানাবুদ করছে, ঝগড়া করলে তো বোধহয় অন্য গ্রহে পার্সেল করে দিবে। তুহিনের উদ্দেশ্যে হেসে বলল, তেমন কিছু না। তাহিয়াকে রেগে বেরিয়ে যেতে দেখেছে তুহিন। রাগারাগি হয়েছে নিশ্চয়ই। তবে অভিকের চেহারা দেখে মনে হচ্ছে রাগটা একপক্ষিক। সে উৎসাহী গলায় বলল, আপুর চকলেট ভীষণ পছন্দ। চকলেট পেলে আপুর রাগ ঝরে যাবে। আপনি চকলেট নিয়ে গিয়ে আপুর রাগ ভাঙানোর চেষ্টা করতে পারেন। কাজ হবে। থেমে বলল, আপনি তো চকলেট আনেননি। আমি কি নিচে গিয়ে নিয়ে আসব? রাগ না ভাঙলে আপু সারারাত মুখ ফুলিয়ে বসে থাকবে, ঘুমাবে ও না। সকালে মাইগ্রেনের ব্যথায় ছটফট করবে।
আপুকে অসুস্থ দেখতে ভালো লাগে না আমার। তুহিনের স্বরে স্পষ্ট উদ্বিগ্নতা, যত্নাভাব। অভিক উঠে দাঁড়াল। পরিধেয় সাদা টি-শার্টটা টেনে ঠিক করে হেসে বলল, লাগবে না, রাগ এমনিই ঝরে যাবে। তুমি বসো, আমি দেখে গিয়ে। তুহিন সায় জানাল। অভিক তাহিয়ার রুমের দিকে এগিয়ে গেল। দরজাটা ভেজানো ছিল। নক করল ও। ভেতর থেকে আওয়াজ এলো না। হালকা ঠেলে প্রবেশ করল ভেতরে। তাহিয়া ফুলো মুখে বিছানায় বসে আছে। অভিক গিয়ে দূরত্ব বজায় রেখে পাশে বসল। অভিকের অস্তিত্ব টের পেয়ে তাহিয়া রেগে বলল, কেন এসেছেন? বসন্ত এসে গেছে, আসতে তো হতোই। অভিক মনে মনে বলল কথাটা। মুখে বলল, স্ত্রীর রাগ ভাঙানো সুন্নত। একটা সুন্নত পালানের সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না। হেসে বলল অভিক। তাহিয়ার রাগটাও কমেনি এক বিন্দু। অন্যদিকে ঘুরে বসে বলল, লাগবে না আপনার রাগ ভাঙানো। আপনি থাকুক আপনার গম্ভীরতা আর দায়িত্ব নিয়ে। অভিকের হাসি থামল। স্বরটা কোমল হয়ে এলো। লেকচারার পাত্রকে বিয়ে করলে এক আধটু ধমক তো খেতেই হবে। এর জন্য এত রাগ করলে হবে? তাহিয়া উত্তর দিল না। অভিক ফিরতি বলল, দেখো দোষটা তোমার ছিল। শিক্ষক হিসেবে অন্যায় সরি বলাটা শোভা পায় না। আমি সরি বলবো ও না। তবে স্বামী হিসেবে স্ত্রীর রাগ ভাঙানোর জন্য ঘুরতে নিয়ে যেতে পারি। এই ভর সন্ধ্যায় ফুচকা খেতে নিয়ে গেলে রাগটা কি ঝরবে? আমি কোথাও যাব না। তাহিয়া অনর। অভিক তাহিয়ার মাঝে এক হাত দূরত্ব। অভিক হাত বাড়িয়ে তাহিয়ার কনুই ধরে টেনে নিজের কাছে আনল। তাহিয়ার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল, শ্বাস আটকে এল। আলতোভাবে আগলে নিয়ে অভিক বলল, বসন্ত এসেছে, হিয়া। হোক ঋতুতে কিংবা মনে, বসন্ত এলে ঘুরতে যেতে হয়। তৈরি হয়ে নাও, ঘুরতে যাব। কি ডাকল লোকটা? হিয়া। ওর নাম তাহিয়া, সবাই এ নামেই ডাকে। কেউ হিয়া বলে ডাকেনি। জীবনে প্রথম শোনা নামটা কানের ঝংকার তুলে বাজল, মনে তীরের মতো বিঁধল। 3 দিনের রাগ 3 সেকেন্ড ঝরে গেল। নামটায় কি ছিল? এত মধুর লাগলো কেন? 3 দিনের হাজারো অভিযোগ, অভিমান ফিকে পড়ল 2 অক্ষরের নামটার কাছে। কি ছিল নামটায়? এত টানল কেন? অভিকের বুকবন্ধনীতে আবদ্ধ তাহিয়া। বিস্ময় কিংকর্তব্যবিমূঢ় ও। কল্পনা এবং বাস্তবতার মাঝের দেয়ালে আটকানো মন। অভিকের পরিবর্তিত আচরণ ওর বিশ্বাসযোগ্য হচ্ছে না। মনে হচ্ছে সবটা কল্পনা। এমনটা হয় নাকি? হৃৎস্পন্দন বেড়ে গেছে। উত্তেজনায় স্নায়বিক দৌর্বল্যগ্রস্ত হয়ে শরীরটা কাঁপছে। ভাঁজ করা নেত্রপল্লব নড়ছে অনবরত। কড়া পারফিউমের একটা সুঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। অম্লজানের ঘাটতি দেখা দিচ্ছে। তাহিয়া যখন বিশ্বাস অবিশ্বাসের সন্ধিক্ষণে দাঁড়ানো, তখন অবিশ্বাসের অস্তিত্ব বিলীন করতে অভিকের কোমল স্বর এসে কানে বাজল। সেই চমৎকার ডাকটা। হিয়া। তাহিয়া মন্ত্রমুগ্ধ হয়ে শুনল। এটা বাস্তবতা। সত্যিই লোকটা ওকে ডাকছে চমৎকার নামে। বসন্ত কি বিপরীত পক্ষেও হানা দিয়েছে? নয়তো এ আচরণ তো হওয়ার কথা নয়। ভাবনার মাঝে হাসির রেখা ফুটল তাহিয়ার ঠোঁটের কোণে, সেই হাসিতে লজ্জার গাঢ় আভার। মৃদুভাবে চোখ খুলল, সাদা কাপড় চোখে পড়ল। লোকটা আজ আবার সাদা শার্ট পরে এসেছে। রাগের বশ্যতায় খেয়াল করা হয়নি। এতক্ষণে খেয়াল হল। সাদা শার্ট পরার অপরাধে কিছু বলতে মাথা তুলে তাকাল। অভিকের প্রশান্ত চাহনি এসে ধাক্কা খেল চোখে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে তার দিকেই তাকিয়ে আছে। অন্য সময়ের মতো এই হাসিটায় কৌতুক মেশানো নেই। এ হাসি শুদ্ধ, নির্মল, মায় মাখা। চোখ মুখে ও অন্যরকম অনুভূতি খেলা করছে। এই মুখভর্তির সাথে পরিচিত নয় তাহিয়া। চমকাল ও হৃৎস্পন্দন মাত্রা বেড়ে সপেরুল। অভিযোগ তুলতে উদ্যত হওয়া স্বরটা অবরুদ্ধ হয়ে গেল। একটা অক্ষর ও বের হল না। ইন্দ্রজাল ছাপানো দৃষ্টি থেকে দৃষ্টি সরাল তাহিয়া। অনেকটা সময় পরে নিজেকে ধাতস্থ করে মৃদুস্বরে জবাব দিল, হু।
তাহিয়ার কপালে আসা চুল সরিয়ে দিয়ে আলতো স্বরে অভিক প্রশ্ন করল, আমার সাথে বসন্তবিলাস করতে যাবে হিয়া? লজ্জায় আড়ষ্ট তাহিয়া আবেশে চোখ বুজল। এই প্রস্তাব অগ্রাহ্য করার সাহস আছে ওর। 2 অক্ষরের নামটা ওর ভেতর থাকা রাগ, সাহস সব বাষ্প করে দিয়েছে। তাহিয়া মৃদুস্বরে বলল, হু। রাগ পড়েছে অবশেষে। অভিক প্রসন্ন হাসল। সেই হাসিতে প্রশান্তি, স্বস্তির রেখা মিশে আছে। বুক বন্ধনী থেকে অর্ধাঙ্গিনীকে মুক্ত করে বলল, তৈরি হয়ে নাও তবে। রাত নামল বলে। অভিকের কাছ ঘেঁষে বসে রইল তাহিয়া। নড়ল না। চোখ বন্ধ করে নীরবতায় গা মারাল। এই সুন্দর মুহূর্তটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ওর। মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। একটু নড়লেই স্বপ্ন ভেঙে যাবে, অভিকের মুখে ওর হৃদয়হরণী নামটা আর শুনতে পাবে না। নড়লে অনেক কিছু হারিয়ে ফেলবে। তাহিয়াকে বসে থাকতে অভিক বলল, দেরি হয়ে যাবে, যাও। তৈরি হয়ে নাও। আমি আন্টির সাথে দেখা করে আসি। আসার পর দেখা হয়নি। উঠে দাঁড়ালো অভিক। তড়িৎ চোখ খুলল তাহিয়া। আকুতিভরা স্বরে বলল, যাবেন না। এখানেই বসে থাকুন প্লিজ। অভিক প্রাণবন্ত হাসল। এই ক্ষণে নেতিবাচক উত্তর দিতে মন সায় দিচ্ছে না। মনটাও বোধহয় তাহিয়ার সঙ্গ চাইছে, কাছেপাশে বসে থাকতে চাইছে। চমৎকার এই মুহূর্তটাকে উপভোগ করতে চাইছে। তাহিয়ার পাশে বসে পড়ল। হেসে বলল, আমি এখানেই আছি। এবার যাও, চেঞ্জ করে এসো। তাহিয়া তৎক্ষণাৎ গেল না। কিছু সময় বসে তারপর উঠে দাঁড়াল। চোখে মুখে উৎফুল্লতা। তাহিয়ার রুমে একটা খাট, বেড সাইডে টেবিল ল্যাম্প। বিপরীতে দিকে ক্লথ ক্যাবিনেট, ড্রেসিং টেবিল আর পড়ার টেবিল। মাঝে 2টো বিন ব্যাগ রাখা। তাহিয়া ক্লথ ক্যাবিনেটের দিকে পা বাড়িয়ে ভাবনায় মজল। বিয়ের পর ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হওয়ার সুযোগ হয়নি ওদের, এটাই প্রথম। প্রেম পুরুষের সাথে বসন্ত বিলাস করতে যাওয়ার সময় বাঙালি নারীরা শাড়ি জোড়ায় গায়ে, চুলে খোফা বেঁধে গাজরা গুজে। সেও কি শাড়ি পরবে? কাজলে চোখ রাঙিয়ে, কপালে টিপ পরবে। রেশমি চুড়ি পরবে কি হাতে? সাজবে কি অভিকের নিমিত্তে? নাকি সাদামাটাভাবেই নিজেকে উপস্থাপন করবে প্রাণপুরুষের সামনে? দ্বিধায় পড়ল তাহিয়া। কেবিনেটের দরজা খুলে কাপড়ের ভাঁজে চোখ বুলাতে লাগল। আকস্মিক মাথা ঘুরিয়ে অভিকের উদ্দেশ্যে বলল, শাড়ি পরি। বিছানায় আধশোয়া হয়ে ফোন দেখছিল অভিক। তাহিয়ার কথা শুনে ফোন থেকে চোখ উঠিয়ে বলল, শাড়ি কি আমার জন্য পরবে? তাহিয়া সরাসরি উত্তর দিল না। ঘুরিয়ে বলল, আপনি বললে শাড়ি পরে যাব। উপলক্ষ যদি আমি হই তবে আমি বলবো পরার দরকার নেই। আগে ও বলেছি, এখন ও বলছি, তুমি সেই ড্রেস পরবে যা পরে তুমি আরামবোধ করো। তুমি শাড়িতে আরামবোধ করো না। অস্বস্তি হয় তোমার। তারপর আবার শাড়ির সাথে চশমা পরবে না, যার কারণে মাইগ্রেন এসে হানা দিবে। আমি চাইছি না আমার মনোরঞ্জন করতে গিয়ে তুমি অসুস্থ হও। আমার কাছে আমার মুগ্ধতার চেয়ে তোমার সুস্থতা, স্বস্তিবোধ বেশি জরুরি। অস্বস্তিদায়ক ড্রেস আপ নেয়ার দরকার নেই। অ্যাভারেজ ড্রেস আপ নাও। ড্রেস আপে আমার মনে বিশেষ অনুভূতি জন্মাবে না বা বদলাবে না। আর যদি শাড়ি পরাটা একান্তই তোমার ইচ্ছে হয়, তবে পরতে পারো। ধীর স্বরে বলল অভিক। তাহিয়া ঘুরে দাঁড়াল। দ্বিধা কেটে গেছে। শাড়িটা অভিকের জন্যই পরত, শাড়ির প্রতি ওর বিশেষ টান নেই। ইচ্ছে শক্তিরা শাড়ির দিকে ঝুঁকছে না। তাহিয়া হ্যাঙ্গারে টানানো কুর্তি আর 3 পিসের কালেকশনে চোখ রাখল। কোথাও বের হওয়ার আগে মেয়েদের সবচেয়ে কঠিন একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়, কি পরে যাব? দ্বিধা, শঙ্কার বাসা বাঁধে মনে। কঠিন প্রশ্নতীরে বিদ্ধ হয়ে তাহিয়া আবার দ্বিধার সাগরে ডুবল। একটা ড্রেসে চোখ বুলাচ্ছে আর মুখ বাঁকাচ্ছে। এটা হবে না, এটা বেশি লাইট, এটা বেশি ডার্ক, এটা লম্বা, এটা ছোট, এমন হাজারো বাহানা। আকস্মিক সাদা 3 পিসের দিকে নজর গেল। সাদা। তড়িৎ পিছন ঘুরে চাইল। অভিকের গায়ে টি শার্ট ও সাদা। মিলিয়ে পড়লে কেমন হয়? মন যখন মিলে গেছে,
তখন পোশাক মিলাতে দোষ কোথায়? চঞ্চল মন সায় জানালো। সিদ্ধান্ত পাকাপোক্ত করে চেঞ্জ করে এলো। ড্রেসিং টেবিলের সামনে বসল এবার। চোখে কাজল, কপালে টিপ, ঠোঁট রাঙাল নুড লিপস্টিকে। চুল আছড়ে ছেড়ে দেওয়ার মাধ্যমে সাজগোজ সমাপ্তি ঘোষণা করল। চশমা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে অভিকের উদ্দেশ্য বলল, আমি রেডি। ফোন পকেট রেখে বিছানা ছাড়ল অভিক। তাহিয়াকে পরখ করে হেসে বলল, মাশা আল্লাহ, সুন্দর লাগছে তো হিয়ারানিকে। অভিক তাহিয়ার রূপের প্রশংসা করেনি ইতপূর্বে। প্রশংসা করাটা বোধহয় দায়িত্বের মাঝে পড়ে না। আজই প্রথম প্রশংসার খাতা খুলে বসেছে, এতে অবাক হল তাহিয়া। অভিকের প্রশংসাটা ওর অপ্রত্যাশিত ছিল। লোকটা আজ একবারে নতুন রূপে হাজির হয়ে অবাক করে চলেছে ওকে। আজ কি ওর অবাক হওয়ার দিন? হয়তোবা। তাহিয়া লাজুক হাসল। ব্যাগের জন্য এগুলো কেবিনেটের দিকে। অভিক গেল ড্রেসিং টেবিলের সামনে। নিজেকে আয়নায় দেখে নিল একবার। হাত দিয়ে ঝরঝরে চুল আছড়ে নেয়ার সময় তাহিয়া বলল, আপনি আজ আবার সাদা পরলেন কেন? নিষেধ করেছি না সাদা পরতে? তীক্ষ্ণ অধিকারবোধ তাহিয়ার স্বরে। অভিক থামল। হাত নামাল মাথা থেকে। সবুজ গ্যাবার্ডিন প্যান্টের পকেট হাত গুজে এগিয়ে এলো তাহিয়ার দিকে। ভ্রু বাঁকিয়ে রোগরের স্বরে বলল, আমাকে সাদা শার্টে দেখলে নাকি বউয়ের খেয়াল এদিক ওদিক হয়? ভাবলাম, আজ না হয় খেয়ালদের ঠিক ঠিকানা দেখেই নিই, কোনো দিকে যায়। তাই পরে আসা। স্ত্রীর খেয়াল রাখার সাথে সাথে স্ত্রীর খেয়ালের খেয়াল রাখাও স্বামী হিসেবে আমার দায়িত্ব। থেমে বলল, আজ নির্দ্বিধায় তোমার খেয়ালের মানচিত্র আমায় দেখাতে পারো। ট্রাস্ট মি, আমি কিছু মনে করব না। সায়টায় ও দিতে পারি। ঠোঁটের কোণে অর্থবহ হাসি। অভিকের কথার সারমর্ম বুঝতে কিছুক্ষণ সময় লাগল তাহিয়ার। বুঝে উঠতেই কাচুমাচু করে উঠল। ক্লাসে দেয়া মেসেজের সূত্র ধরে প্যাঁচিয়ে ধরেছে লোকটা। কী সব ইঙ্গিত দিচ্ছে? বদলোক। অভিকের সামনে থেকে সরে এলো তাহিয়া। ব্যাগে ফোন ঢুকিয়ে বলল, আপনি হঠাৎ অন্যরকম বিহেভ করছেন কেন? অভিক রুম থেকে বেরুতে বেরুতে জবাব দিল, কারণ আমার বহুপ্রতীক্ষিত বসন্ত যে এসে গেছে। অভিক চলে গেল। তাহিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অভিক কি বলে গেল? বহুপ্রতীক্ষিত বসন্ত। এর অর্থ কি দাঁড়ায়? অনুভূতি অভিকের পক্ষ থেকে ও ছিল। সে তাহিয়ার পক্ষ থেকে আসা বসন্তের অপেক্ষা করছিল। বসন্ত একদিক নয়, দুই দিকেই এসেছে। অভিকের বসন্ত আগেই এসেছিল। ভাবতেই খুশিতে আত্মহারা হয়ে গেল তাহিয়া। এতটা খুশি বোধহয় ইতপূর্বে হয়নি সে। আকস্মিক খুশিতে প্রশ্নবোধক চিহ্ন যোগ হল। অভিকের পক্ষ থেকে অনুভূতি থাকলে এতদিন দায়সারা আচরণ করল কেন? প্রকাশ করল না কেন? ওর তো একটাবারও মনে হয়নি দায়িত্বের বাইরে ওর প্রতি অভিকের কোনো অনুভূতি আছে। কিভাবে ঢেকে রেখেছে লোকটা, আর কেন? প্রশ্নদের উত্তর মেলানো বাধ্যতামূলক। যেতে যেতে জিজ্ঞেস করবে বলে সিদ্ধান্ত নিল। উত্তর না পাওয়া অবধি শান্তি পাবে না। বসার ঘরে মাহমুদার সাথে কথা বলছে অভিক। তুহিন ও আছে পাশে। তাদের আলাপচারিতার মাঝে উপস্থিত হল তাহিয়া। চোখে মুছে উৎফুল্লতা, ঠোঁটের কোণে হাসি, সুখ সুখ ভাব বয়ে চলছে সারা গতরে। তুহিন বোনকে পরখ করে অবাক হল, এই তো কিছুক্ষণ আগে রেগে অগ্নিশমা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে রাগ পড়ে গেল। রেগে থাকা ব্যক্তির সাথে ঘুরতে বের হচ্ছে, তাও কি হাসি খুশি ভাবে? আবহাওয়া এত দ্রুত বদলে গেল কিভাবে? তুহিন অবাক হয়ে ভগ্নিপতির দিকে তাকাল। মাহমুদার সাথে কথা বলার ফাঁকে তুহিনের দিকে তাকিয়ে মৃদু হাসল অভিক। বুঝাল, সব ঠিকঠাক। মাহমুদার সাথে কথা শেষ করে যাওয়ার সময় পাশাপাশি দাঁড়িয়ে কি বলে যেন হেসে উঠেছিল দম্পতি। দৃশ্যটা কি চমৎকার লাগল তুহিনের। মনে প্রশান্তি বয়ে গেল, বোনটা সুখে থাকবে। তাহিয়ার কঠিন রাগ যে নিমিষেই দূর করতে পারবে, সে তাহিয়াকে ও আগলে রাখতে পারবে। মাহমুদার কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল অভিক। তাহিয়া পুরোটা সময় মেয়েকে পরখ করেছেন তিনি।
তাহিয়া অবিককের সম্পর্কটা ঠিক হয়ে গেছে এমন একটা কথাই এলো। খুশিতে আত্মহারা হলেন তিনি, প্রশান্তি বুক ভরে গেল। বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ। নিচতলায় এসে দেখল গেটের কাছে একটা সাদা রঙা টয়োটা প্রিমিয় গাড়ি পার্ক করা। অভিক গিয়ে গাড়ির কাছে দাঁড়াল। গাড়ির পেছনের দরজা খুলে বলল, আসো। তাহিয়া ভ্রু কুঁচকাল। অভিক বা ওর পরিবারের গাড়ি ছিল না, অন্তত ওর জানা মতে নেই। তবে কার গাড়ি নিয়ে এসেছে অভিক? প্রশ্ন করল। কার গাড়ি? আমাদের পারিবারিক গাড়ি। গত সপ্তাহে নিয়েছি, বাবা ছেলে মিলে। মা উঠেছেন, এখন আপনি উঠে ধন্য করুন। নাটকীয় ভঙ্গিতে বলল অভিক। খবরটায় খুশি হওয়ার কথা থাকলেও খুশি হতে পারল না তাহিয়া। কত রাত জেগে জল্পনা গড়েছে অভিকের সাথে রিকশা করে শহরের এই মাথায় মাথা ঘুরে বেড়াবে, ফুটপাত ধরে হাঁটবে অলিগলি। সেসব জল্পনাদের কি হবে? রিকশার হুড তুলে রৌদ্রমাখা ভরদুপুরে আইসক্রিম হাতে ঘুরা, পরন্ত বিকেলে হুড ফেলে মৃদু বাতাস গায়ে মাখিয়ে প্রেমপুরুষের সাথে শহরের ব্যস্ত রাস্তা পাড়ি দেওয়ার মাঝে যে আনন্দ, যে সুখ নিহিত তা কি আর কারের ভেতর নিহিত থাকে? তাহিয়ার চাহিদাগুলো ভীষণ ছোট ছোট। অল্পতেই খুশি হওয়া মানুষদের তালিকায় ফেলা যায় ওকে। তার অল্প খুশির তালিকায় আজ রিকশায় ঘোরার কথা লিপিবদ্ধ আছে। ব্যতিক্রম কিছু হলে মনক্ষুণ্ণ হবে। তাহিয়া আমতা আমতা করে বলল, রিকশায় যাওয়া যায় না। রিকশায় যেতে চাইছ? অবাক হয়ে বলল অবিক। তাহিয়া ইতিবাচক মাথা নাড়াল। ভাবল অবিক হয়তো ওর মতের বিপক্ষে গিয়ে কিছু বলবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে অবিক হেসে বলল, আজকের সন্ধ্যাটা তোমায় দিলাম। এই সন্ধ্যায় সবকিছু তোমার ইচ্ছে মাফিক হবে। রিকশাতেই যাব। কি সুন্দর শুনাল কথাটা। তাহিয়ার আজ বিস্ময়ের সাথে সাথে মুগ্ধ হওয়ার দিন, ভুল ভাঙার দিন। আজ শুধু অবিক তাকে চমকপ্রদ তথ্য জানিয়ে যাবে। তাহিয়া উচ্ছ্বসিত গলায় বলল, সত্যিই। গাড়ির ড্রাইভারকে বিদায় দিয়ে অবিক রাস্তায় নামল। রিকশার খোঁজ করতে করতে বলল, হ্যাঁ, সত্যিই। আমার সপ্তাহের এই সন্ধ্যাটা হিয়ারানির। খালি রিকশা পেয়ে প্রথমে উঠল অবিক। ঝুঁকে তাহিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, উঠে এসো। অবনীর বাসায় যাওয়ার দিন কত ভয়, কত জড়তা, কত দ্বিধা নিয়ে প্রথমবারের মতো অর্ধানের হাতে হাত রেখেছিল তাহিয়া। হাত দেওয়ার আগে কতবার ভেবেছে সংখ্যাটা বোধহয় 20-এর ঘরে গিয়ে দাঁড়াবে। আজ ওর মাঝে কোনো জোরতা নেই, দ্বিধা নেই, নেই ভয়, নেই ভাবুক হওয়ার ইচ্ছে। আজও ও নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে, ভাবনাহীনভাবে তড়িৎ হাত রাখল অবিকের হাতে। হাতের উপর ভর করে উঠে বসল রিকশায়। পাশাপাশি বসল দুজন। রিকশা চলতে শুরু করল। রানেই কারো মুখে। বাসা থেকে বয়ে আনা প্রশ্নের ঝুলি খুলে বসল তাহিয়া। নীরবতা ভেঙে প্রথম প্রশ্নটা করল, এই সন্ধ্যাটা ও কি দায়িত্বের মাঝে ফেলবেন? আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। খোলা আকাশের নিচে রাস্তায় চলা রিকশার বুকে ঠিকরে পড়েছে এক ফালি রূপালি আলো। দুজনার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। অবিকের দৃষ্টি সামনের দিকে ছিল। তাহিয়ার প্রশ্নে ওর দিকে নিবন্ধ হল। নির্দ্বিধায় বলল, অবশ্যই না। আমি আজ দায়িত্বের খাতিরে আসিনি। তাহিয়া ভ্রু কুঁচকে বলল, তাহলে কিসের খাতিরে এসেছেন? প্রেমোদ্দীপকের খাতিরে। তাহিয়ার চোখে চোখ রেখে তড়িৎ উত্তর দিল অবিক। যেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল ও। তাহিয়া অস্ফুটস্বরে একবার আওড়াল শব্দটা, প্রেমোদ্দীপক। ইতপূর্বে শুনেনি শব্দটা। লোকটা আজ কঠিন ভাষায় কথা বলছে, সোজাসাপটা বলে দিল কি হয়। তাহিয়া করুণ গলায় বলল, আপনি কি সহজ ভাষায় বলবেন? তুমি ঠিক যেই কারণে এখন আমার সাথে এসেছ ঠিক সেই কারণে আমি এই সন্ধ্যাটা তোমায় দিয়েছি। ধীর স্বরে বলল অবিক। তাহিয়া কথার সারমর্ম বের করার চেষ্টা করল। ও অবিকের সাথে কেন এসেছে? কারণ ও অবিকের প্রতি ওর প্রেমময় অনুভূতি কাজ করে। তার মানে অবিকের ওর উপর অনুভূতি কাজ করে। প্রশ্নটা মনে উকি দিতেই বিস্ফোরিত চোখে চাইল অবিকের দিকে। অবিকের দৃষ্টি ওর দিকেই। ঠোঁট কামড়ে হাসছে।
ওর হাসিটা বলে দিচ্ছে তাহিয়ার ভাবনা সত্য। তাহিয়া সরাসরি প্রশ্ন করল, আমার জন্য আপনার মনে দায়িত্বের বাইরে অনুভূতি আছে? তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমার প্রতি আমার অনুভূতি থাকা স্বাভাবিক নয় কি? অভিক যেন আত্মবিশ্বাসের সাথে ভাইবাতে বসেছে, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে যাচ্ছে। সব উত্তর যেন ওর জানা, একবারে স্বাভাবিক। ওর স্বাভাবিকতায় অস্বাভাবিক হয়ে গেল তাহিয়া। অস্থির হয়ে বলল, কিন্তু আমি টের পাইনি কেন? কারণ আমি প্রকাশ করিনি। কেন করেননি? আমি চাইনি তোমার অনুভূতি প্রকাশের আগে আমার অনুভূতি প্রকাশ হোক। তাহিয়া বিরক্তভরা স্বরে বলল, স্পষ্ট করে বলুন। অভিক ধীর স্বরে বলে গেল, বিয়েটা তোমার অমতে হয়েছিল বলতে গেলে। প্রথম দিকে তুমি আমায় মেনে নিতে পারোনি। তখন আমি যদি কোনো আগ্রহ দেখাতাম তবে তোমার মনে হতো আমি জোর করছি, তুমি সহজভাবে নিতে পারতে না। তোমার মনে তখন আমার জন্য রাগ, ভয় ছিল। এর উপর আমার অনুভূতির প্রলেপ ছড়ানো বেমানান মনে হয়েছে আমার। তুমি আমাকে দেখলেই অস্বস্তিতে নুই পড়তে, তার উপর যদি আমি প্রেমের বাণী শোনাতে বসতাম তখন আমার প্রতি তোমার রাগ কমার বদলে বাড়ত। বিয়ের আগে আমার সম্পর্কে তোমার ধারণা জানার পরপরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, বিয়ে হলেও শুধুই স্বামী হওয়ার দায়িত্ব পালন করব, অনুভূতিগত ব্যাপারে তোমাকেই এগিয়ে আসতে হবে। যখন তোমার মনে আমার জন্য রাগ, ঘৃণা মুছে প্রেমময় অনুভূতির জন্ম নিবে, এবং ভয় অস্বস্তিহীনভাবে যখন তুমি আমার কাছে নিজের অনুভূতি প্রকাশ করবে তখন আমি আমার অনুভূতি প্রকাশ করব। এর আগে নয়। ফাজিল মেয়ে থেকে হিয়া ডাকার অনুভূতি জাগ্রত করার দায়ভার ছিল তোমার। তাই আমি দায়িত্বের বাইরে দায়সারা, কঠোর ছিলাম। বসন্ত আগমন সংক্রান্ত তথ্যে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম কাঙ্ক্ষিত দিনটা এসে গেছে। এই জন্যই এসেছি। লম্বা কথা বলে থামল অবিক। লম্বা শ্বাস নিল। তাহিয়া শুনল, বুঝল। তারপর আবার প্রশ্ন করল, কিন্তু আপনার অনুভূতি জন্মালো কখন? দায়িত্ব পালন করতে করতে অনুভূতিটা আপনা আপনি জন্মে গিয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ জানা নেই আমার। তবে আমি হাসপাতাল থেকে ফেরার পর থেকে তোমার মনে বসন্ত নামার অপেক্ষা করেছিলাম। আর কিছু জানার আছে? আবার ভ্রু বাঁকালো অবিক। তাহিয়া অন্যদিকে ফিরে হাসল। লোকটা ওর বসন্ত নামার অপেক্ষা করছিল। এই জন্যই বলছি বহুপ্রতীক্ষিত বসন্ত। আবেশে চোখ বুজল একবার। বেশ কিছুক্ষণ পর চোখ খুলল। অবিকের উদ্দেশ্যে বলল, আপনার দায় সারা আচরণে আমি কষ্ট পেয়েছি। তাহিয়ার হাত ধরে অবিক আলতো স্বরে বলল, ভালোবাসা দিয়ে পুষিয়ে দিব, চলবে? কি গভীর কথা! তাহিয়া আড়ষ্ট হল। মাথা নামিয়ে হাসল মৃদু। উত্তর দিল না। ওর হাসির মাঝে উত্তর খুঁজে নিল অবিক। রিকশা এসে থামল ফুচকা হাউজের সামনে। তাহিয়ার হাত ধরে নামাল অবিক। ফুচকা খাওয়ার সময়টায় অবিক স্থির দৃষ্টিতে তাকিয়েছিল তাহিয়ার দিকে। অবিক স্বাস্থ্য সচেতন মানুষ। বাইরের অস্বাস্থ্যকর খাবার খায় না। তাহিয়ার রাগ ভাঙানোর জন্য ফুচকা খেতে এনেছে, অন্য সময় হলে তাহিয়াকে ও খেতে দিত না। অবিককে তাকিয়ে থাকতে দেখে তাহিয়া বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? অবিক কিছু বলল না, হাসল শুধু। শ্যামবতীকে দেখতে ভালো লাগছে ওর। তাহিয়া একটা ফুচকা এগিয়ে দিয়ে বলল, একটু খান, ভালোবাসা বাড়বে। অবিক মজা করে বলল, মনে যেটুকু জমা আছে তাও তুমি হজম করতে পারবে না। আর বেড়ে কি হবে? তাহিয়ার খাওয়া শেষ হল। টক লেগে গিয়েছে হাতে। টিস্যু আনা হয়নি সাথে। আশেপাশে ওয়েটারকেও দেখা যাচ্ছে না। বিরক্তিতে ভ্রু কুচকাল তাহিয়া। অবিক পকেট থেকে টিস্যু এগিয়ে দিল। হাত মুছে নাও। হাত মুছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো তাহিয়া। বিল দিয়ে অবিক এলো পিছু পিছু। ওর হাতে কোন আইসক্রিম? তাহিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, ঝাল কম লাগবে। তাহিয়া অবাক হল। ফুচকায় ভীষণ ঝাল ছিল। তাহিয়া ঝাল খেতে পারে। ঝালের পরিমাণ বেশি থাকায় দুই একবার হু হা করেছে। লোকটা খেয়াল করেছে। প্রসন্ন হাসল তাহিয়া। এই যে ছোট ছোট কেয়ারগুলো কত ভালো লাগার সৃষ্টি করে। মুগ্ধতার পরিমাণ বাড়িয়ে দেয়।
রিকশা চলছে আপনগতিতে। হুড ফেলা রিকশা। মাঝে পাশাপাশি বসা প্রেমপুরুষ এবং তার প্রেয়সী। একের হাতে রাখা অন্যের হাত। প্রেয়সীর মুক্ত হাতে আইসক্রিম ধরা। আইসক্রিম খাওয়ার মাঝে রূপালী আলোতে খানিক পরপর প্রেমপুরুষকে দেখছে মুগ্ধ চোখে। ঠোঁটের কোণে আঁকা কোমল হাসি। কি চমৎকার দৃশ্য! সময়টাকে থমকে দেয়ার ইচ্ছে জাগল অবিকের। হাতের বন্ধন শক্ত করল ও। ইচ্ছেদের বাস্তবিক রূপ দেখে স্বপ্ন মনে হল তাহিয়ার। বিকেল অবধি লোকটার উপর রেগে ছিল, দুজনের আবেগ ছিল দুমুখ। আকস্মিক সন্ধ্যায় সব এলোমেলো হয়ে গেল। আবেগগুলো একমুখ হয়ে গেল। নিজের হাতে নিজেই চিমটি কাটল। ব্যথা পেয়ে হাত ও ডলল। অবিক হাসল দেখে। মেয়েটা একটু বেশিই আবেগী। ঘুরে ফিরে ডিনার করে বাসার পথ ধরল ওরা। নিত্যকার নিয়মে বাসার গেট থেকে বিদায় নিতে উদ্যত হল অবিক। তাহিয়া বাধা দিয়ে বলল, বাসায় আসুন। অবিক কৌতুকের সুরে বলল, সারা রাত দুপুরে ছাত্রীর বাসায় যায় না। কৌতুকের চেইন টেনে তাহিয়া বলল, সারা তো ছাত্রীর বেডরুমে গিয়ে ছাত্রীকে হিয়া বলে ও ডাকে না। অবিক ভ্রু বাঁকিয়ে বলল, বাহ, হিয়ারানী তো দেখি চালাক হয়ে গেছে। তাহিয়া প্রসঙ্গ পাল্টাল, শুনুন না। বলুন না। তাহিয়া মতো ভঙ্গি করে বলল অবিক। তাহিয়া বলল, আজ মা নয় আমি বলছি, বাসায় চলুন। তাহিয়ার গাল টেনে অবিক বলল, আপাতত প্রেম চলুক। দাম্পত্য জীবন মনকে স্পর্শ করে ফেললে ব্যাপক সমস্যা। তোমাকে এ বাসায় আরও 3 বছর থাকতে হবে। দায় হয়ে যাবে। ঘুরিয়ে পেঁচিয়ে কত কি বলে ফেলল অবিক। তাহিয়া বুঝল শুধু প্রথম কথাটাই। অগ্রহায়ণের শেষান্তের এক প্রভাতের কথা। প্রকৃতিতে আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে শীত। বাতাসের সাথে মিশে আছে হিমধারা। কুয়াশা মুঠোয় নিয়ে সকাল নামে, সন্ধ্যা নামে। কুহেলিকার ধূম্রজাল চিরে সূর্য নামতে বেলা গড়ায় অনেকখানি। কখনো বা মেঘের আড়ালেই লুকিয়ে থাকে। আজকের সকালটা ধূসর। সূর্যটা মেঘের কোলে লুকিয়ে আছে। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজে, অথচ প্রকৃতির দিকে চোখ ফেললে তড়িৎ বলে দেয়া যায় সকালটা নেমেছে সবেই, বেলা অত গড়ায়নি। শীতের সকালে একটু বেলা করে ঘুমানোর অভ্যাস তাহিয়ার। তুলতুলে কম্বলটাকে শরীরে মুড়িয়ে ঘুমের দেশের বিচরণ করার মতো আনন্দদায়ক কাজ তার কাছে দুটো নেই। সকালে মাহমুদা স্কুলে যাওয়ার আগে ডেকে গিয়েছেন। কলেজে যাওয়ার তাড়া দেয়ার পর ঘুম ঘুম গলায় তাহিয়া স্পষ্ট জানিয়েছে আজ কলেজ যাবে না, শুধু ঘুমাবে। মাহমুদা তখন বিরক্তিভরে বললেন, জামাই লেকচারার, বউ ফেলের উপর ফেল করছে। কদিন বাদে যখন কলেজে জানাজানি হবে, তখন সবাই হাসবে, স্যারের বউ ফেল করেছে বলে। হাসির পাত্র হতে হবে তোকে, অভিকের শিক্ষকতা উপর ও প্রশ্ন উঠবে। এবার তো সিরিয়াস হ, একটু পড়ায় মন দে। ততক্ষণে তাহিয়া নড়েছড়ে ঘুম। মেয়ের পক্ষ থেকে কোনো আশানুরূপ উত্তর না পেয়ে মাহমুদা হায় হায় করতে করতে চলে গেলেন। দ্বিতীয়বারের মতো তাহিয়া যখন গভীর ঘুমে বিভীর হল তখন বালিশের পাশে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। ভাইব্রেশনে পুরো খাট নড়ে উঠল যেন। ঘুমে ব্যাঘাত ঘটল। চোখ থেকে ঘুম ছুটতেই কপালে বিরক্তির ভাঁজ পড়ল। চোখের উপর পড়া স্লিপিং মাস্ক না সরিয়ে হাতড়ে ফোন হাতে নিল। আন্দাজে স্ক্রিন টাচ করে কানে দিল। বিরক্তিভরা স্বরে কিছু বলতে যাবে, তার আগে অপাশ থেকে পুরুষালী কোমল স্বর ভেসে এল। শুভ সকাল মিসেস। স্বরটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখ বন্ধ করেই হাসল তাহিয়া। সে হাসির শব্দ হল না, শুধু আনন্দ প্রকাশ হল। এমন একটা স্বর শুনে ঘুম ভাঙলে প্রফুল্লচিত্তে দিন পার করা যায়। কপাল থেকে বিরক্তির ভাঁজ সরে গেল, আনন্দরা উকি দিল। অপাশের মানুষটা টের পেল না। সে নিজের অবস্থান পরিবর্তন না করে ঘুম ঘুম স্বরে ছোট্ট করে জবাব দিল, শুভ সকাল জনাব। তাহিয়ার স্বরে ঘুমের অস্তিত্ব টের পেয়ে উদ্বিগ্ন হয়ে উঠল ফোনের অপাশে থাকা অবিক। 10টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ? কলেজে যাওয়ার উদ্দেশ্য নেই? তাহিয়া আবার হাসল। ঘুম কাটতে শুরু করেছে। অবিকের মনোভাব যাচাই করতে বলল, ভাবছি যাব না।
ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো। রাতে তো আপনি ঘুমাতে দিলেন না। অভিকের স্বরে এবার বিস্ময় ছেয়ে গেল। আমি দিইনি। পারতপক্ষে রাতের খাবার খেয়ে ঘুমানোর সময় অভিক ভালো মন্দ জিজ্ঞেস করতে ফোন দিয়েছিল। কথার মাঝে তাহিয়া আবদার করে বসল, সারারাত কথা বলবে। বাধ্যগত বিবাহিত প্রেমিক অভিক সহজ মনেই মেনে নিয়েছিল প্রিয়তমার আবদার। রাত ৩টা অবধি সুখ দুঃখের আলাপ করেছে অর্ধাঙ্গিনীর সাথে। কখনো প্রেয়সীর বলেছে, প্রিয়তম শুনেছে, কখনো প্রিয়তম বলেছে প্রেয়সী শুনেছে। কখনো আবার দুজনই চুটি করে ভেবেছে। এভাবেই কেটেছে ঘণ্টা ৩ ঘড়ির কাঁটা ৩টার ঘর পেরুতেই ঘুমপ্রিয় তাহিয়া ঘুমে চোখে মুখে আধার দেখছিল। ঘুমে ঢুলুঢুলু হয়ে ঘুমানোর কথা বলে ফোন রাখল। ঘুম নেমেছিল অভিকের চোখেও। সে ঘুমকে সায় দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর কথা থাকলেও তাহিয়া ঘুমান না। বিছানায় গা এলিয়ে দিতেই তাহিয়ার মাথায় দুষ্টবুদ্ধি হানা দিল। লোকটা এখন তার প্রেমিক পুরুষ, তাও বৈধ। প্রেমিকদের ঝালানো প্রেমিকাদের জাতিগত অধিকার। নতুন প্রেমে পড়লে রাত জেগে ভাবতে হয়, কথা বলতে হয়, ভালোবাসার আলাপ করতে হয়। আর মশাই আরামে ঘুমাবেন, তা তো হবে না। ঘুমে ওর চোখ ও বুজে আসছে। তবুও ঘুমাবে না, আজ অভিককে বিরক্ত করবে। এই নিমিত্তে ঘুমকে প্রাধান্য না দিয়ে অভিককে কল দেয়া শুরু করল। অভিক ঘুমের মাঝেই ফোন ধরে যখন কানে দিয়ে হ্যালো বলল, তখন তাহিয়া ঠোঁট চেপে হেসে জিজ্ঞেস করল, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ঘুমে কাদা অভিক হু হা করছিল। তাহিয়া আচ্ছা আপনি ঘুমান বলে ফোন রেখে দিয়েছে। এর মিনিট দুয়েক বাদে আবার কল দিয়েছে। অভিক ঘুম ঘুম স্বরেই বারবার বলছিল, ঘুমিয়ে পড়ো, রাত জাগলে মাইগ্রেনের ব্যথা উঠবে। তাহিয়া কানে তুলেনি সে কথা, বিরক্ত করে গিয়েছে। শেষে অভিকের চোখ থেকে ঘুম বিদায় করে ক্ষান্ত হয়েছে। অভিক যখন পুরোপুরি স্বাভাবিক স্বরে বলল, তুমি কি কিছু বলতে চাইছ? কোনো সমস্যা হয়েছে, হিয়া? তাহিয়া বুঝে নিল, অভিকের চোখ থেকে ঘুম চলে গেছে। নিজের কার্যসিদ্ধি হয়েছে ভেবেই বাঁকা হাসল সে। হাই দিয়ে বলল, শুভ রাত্রি বলা হয়নি। সেটা বলতেই ফোন দিচ্ছিলাম। এখন বলছি, শুভ রাত্রি। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনিও ঘুমান। ঠোঁট চেপে হেসে ফোন রাখল তাহিয়া। অভিক হতবিহ্বল হয়ে বসে রইল বিছানায়। এখন অভিক সেই ঘটনাকে ইঙ্গিত করছে। তাহিয়া ঘুম ঘুম স্বরে বলল, তা নয়তো কি? রাত ৩টা অবধি আপনার কথায় ডুবে গিয়ে ঘুমাতে পারিনি আমি। তা কথা বলার আবদারটা কে করেছে শুনি? এটা তো সিচুয়েশন ডিমান্ড ছিল, প্রেমে পড়লে রাত জেগে কথা বলতে হয়। আবদারটা আপনার মনে ছিল, আমার মুখে ছিল। তাই আমি একা দোষী না। আমাকে যে একটু পর পর কল দিয়ে ঘুম ভাঙিয়েছে, তার বেলায় দোষটাও কি আমার? তাহিয়া উঠে বসল। আড়মোড়া ভেঙে হেসে বলল, জানেন না, প্রেমের সম্পর্কে প্রেমিকার দোষ থাকে না, সব দোষ প্রেমিকের থাকে। সে হিসেবে এই দোষটার আপনার। আমি নিরীহ ভোলাবালা মেয়ে, কোনো দোষ করতে পারি? অভিক অফিস রুমে বসা ছিল। এক হাতে ফোন কানে ধরা, অন্য হাতে ডেস্কের উপর থাকা পেপার ওয়েট ঘুরাচ্ছে। সে অবস্থাতেই হাসল নিঃশব্দে। হেসে বলল, তা আমার তথাকথিত ভোলাভালা প্রেমিকা, আপনার নিরীহ চেহারাটা কবে নাগাদ কলেজ ক্যাম্পাসে দেখা যাবে? মিস করছেন নাকি? টিপ্পনি কাটল তাহিয়া। অভিক সরাসরি উত্তর দিল না। ঘুরিয়ে বলল, স্ত্রীকে পড়ালেখার ব্যাপারে তাগিদ দেয়া স্বামীর দায়িত্ব। আপাতত দায়িত্ব পালন করছি। 10টা বেজে গিয়েছে। তোমাদের ক্লাস শুরু হবে 10টা 45 থেকে। আসবে না? পড়ালেখা ভালো লাগে না? যাব না। মূলত আজ অভিকের ক্লাস নেই। অভিককে দেখার জন্য তাহিয়ার কলেজ যাওয়া। আজ ক্লাসে দেখা হবে না, তাই যাবে না বলে সিদ্ধান্ত ওর। অভিক বলল, প্রেমে পড়ে পড়ালেখা কেজি মাপে বিক্রি করে দেয়ার চিন্তা ভাবনা আছে নাকি? প্রেমের আগেই বিক্রি করে দিয়েছি পড়ালেখা। মাকে স্কুলে থাকতেই বলেছি, পড়ালেখা বন্ধ করে বিয়ে দিয়ে দাও। এসব পড়ালেখা আমার দ্বারা হবে না।
মা ঠেলেঠুলে এ অবধি নিয়ে এসেছেন। তখন আমার কথায় বিয়ে দিল, এতদিনে আমি বিয়ে শাদী করে 3 বাচ্চার মা হয়ে যেতাম। আনমনে বলে ফেলল তাহিয়া। বলেই জিহ্বা কামড়াল। ইস, কি বলে ফেলল! এবার লোকটা মজা নিবে নিশ্চিত। হলো ও তাই। অভিক মজার স্থলে বলল, স্বামী সংসারের ভাবনা তাহলে বাচ্চাকাল থেকেই ছিল তোমার? আমি শুধু তোমায় অবুঝ ভেবে আসছিলাম। এদিকে তুমি যে মনে মনে 3টা বাচ্চা জন্ম দিয়ে আমার কলেজে ভর্তি করিয়ে ফেলেছ তা তো আমি কল্পনাও ভাবতে পারিনি। সাংঘাতিক। ভালোই জব্দ হলো তাহিয়া। লোকটা দুদিক থেকে সুতো টেনে গিট দিয়ে প্যাঁচাচ্ছে ওকে। সে প্রসঙ্গ ঘুরাল। স্পষ্টতর গলায় বলল, আপনার জন্য আমার অনুভূতি আছে, এগুলোকে থাকতে দিন। পড়ালেখার কথা বলে এদিক ওদিক সরাতে বাধ্য করবেন না। পড়ালেখাটা আমাদের সম্পর্কের আওতায় নেই। ওটা বাদ। ওসব পড়ালেখা কথা বলে মুড অফ করবেন না আমার, আগেই বলে দিচ্ছি। অভিক হাসতে হাসতেই বলে দিল এক কঠিন কথা। তোমার দেয়া শর্ত অনুযায়ী গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে আমার বাসায় তোমার পা পড়বে না। এবার তুমি জানো, তুমি ফেল করে সময় বাড়াবে নাকি সময়মতো পড়ালেখা করবে। তোমার পড়ালেখা, তোমার সংসার, তোমার সিদ্ধান্ত। আমার কি? আমি এসবে নেই। তাহিয়া স্পষ্ট টের পেল, নিজের দেয়া শর্তের জন্য সে ফেঁসে যাচ্ছে। নিজের জালে নিজেরই পা আটকাবে একদিন। শর্তের পার্শ্বপ্রতিক্রিয়ার সূচনা বোধহয় এখানেই। আফসোস হল তাহিয়ার। অভিকের কাছে প্রকাশ করল না। স্বরে দৃঢ়তা বজায় রেখে বলল, পড়ালেখার সাথে আমারও কোনো সম্পর্ক নেই। আমি যে কোনো সময় এই ছাত্রী নামক চাকরি থেকে ইস্তফা দিব। রেগে যাচ্ছে তাহিয়া। অভিক টের পেয়ে প্রসঙ্গ বদলাল। এসব ব্যাপারে ঠান্ডা মাথায় বুঝাতে হবে। প্রেমের মাঝে পড়ালেখা টানলে প্রেমটা ভেস্তে যাবে। আপাতত প্রেম চলুক বাধাহীনভাবে। সে শান্ত স্বরে বলল, কলেজে সত্যিই আসবে না? না, আজ তবে দেখা হচ্ছে না। রাগ পড়ে গেল তাহিয়ার। প্রেমে দূরত্ব আসতে নেই, নিয়মিত সংস্পর্শে থাকতে হয়। চক্ষু তৃষ্ণা বলে একটা ব্যাপার আছে। এখন একদিন না দেখলে মন কেমন করে। মন যে এসে গেছে অভিকের প্রতি। তাহিয়া আকস্মিক প্রস্তাব দিল। আগে প্রায় বিকেলে হাঁটতে বের হতাম। পরন্তু বিকেলে কথা বলতে বলতে ফুটপাত ধরে হেঁটে যেতাম অনেক দূর। তখন আমার হাঁটার সঙ্গী হতো মীরা। আজ মীরার বদলে আপনি আমার হাঁটার সঙ্গী হবেন। অভিক ভ্রু কুঁচকাল। কিছুক্ষণ ভাবল। হঠাৎ হেসে বলল, জীবনসঙ্গী হতে পারলে হাঁটার সঙ্গী ও হতে পারব। তৈরি হয়ে কল দিও। আমি এসে নিয়ে যাব। ধন্যবাদ। উচ্ছ্বসিত গলায় বলল তাহিয়া। তার খুশির মাত্রা স্বর জানান দিচ্ছে। অল্পতেই খুশি মেয়েটা। ক্লাসের সময় হয়ে গেছে। এখন রাখি। আচ্ছা। রাখবে বলেও রাখল না অবিক। শীতল গলায় বলল, উঠে কিছু খেয়ে নাও। এতক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক হতে পারে। নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। তাহিয়া প্রসন্ন হেসে ফোন রাখল। ধূসর বিকেল। মৃদু বাতাসে ঠান্ডা ঠান্ডা ভাব। ফুটপাত ধরে হাঁটছে তাহিয়া অবিক। তাহিয়ার গায়ে ডিপ পার্পল কুর্তি, জিন্স, স্কার্ফ। রেডি হওয়ার সময় চাদর নামিয়ে বিছানায় রেখেছিল। দিনের বেলায় বাসার ভেতরে শীত নেই। ভেবেছিল বের হওয়ার আগে গায়ে জড়িয়ে নিবে। কিন্তু অভিকের ফোন পেয়ে তাড়াহুড়ায় ব্যাগ নিয়েই ছুটেছে, চাদরের কথা খেয়াল থেকে সরে গিয়েছে। ভুলটা টের পেল যখন বাইরের শীতল বাতাস গা ছুঁল। ততক্ষণে সে গেইট পেরিয়ে অভিকের সাথে ফুটপাত ধরে হাঁটা শুরু করেছে। দুজনেই নীরবে হাঁটছে। নীরবতা ভাঙল তাহিয়া। বলল, আজকের পরিবেশটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা। অভিক পাশে তাকাল। একটা শীতাতপ ধমকা হাওয়া বয়ে গেল তখন। তাহিয়া কেঁপে উঠল শীতে। অভিক তা পরখ করে বলল, শীতবিলাস করার জন্যই বুঝি চাদর জড়িয়ে আসুনি। তাহিয়া বলল, তাড়াহুড়ায় বেরুতে গিয়ে ভুলে গিয়েছিলাম। অভিকের গায়ে ধূসর পুলোভার, কালো প্যান্ট, কালো একটা শাল ভাঁজ করে ঘাড়ের দিক থেকে নিয়ে সামনে ছেড়ে দেয়া।
শালটা খুলে তাহিয়ার গায়ে জড়িয়ে দিয়ে পরপরই বলল, ভুলে গেছ নাকি আমার শাল পরার সুযোগ খুঁজছিলে কোনোটা? কৌতুকের সুর অবিকের। শালটা আড়াআড়িভাবে গায়ে জড়িয়ে নিল তাহিয়া। ঠান্ডা ভাব কিছুটা কমে এলো। তাহিয়া শালের দিকে তাকিয়ে হাসল, তারপর অভিকের দিকে চোখ সরিয়ে বলল, সুযোগের অধিকার আছে আমার, নিতেই পারি। অভিক মজার স্থলে বলল, হিয়ারানি তো দেখি অধিকারের লড়াইয়ে রাস্তায় নেমে গেছে। শাল না দিল তো বোধহয় প্লেকার্ড নিয়ে মিছিলে নেমে যেত। সাংঘাতিক। তাহিয়া হাসল। এ কথা সে কথা চলতে থাকল। কথার মাঝে এগুতে লাগল তারা। ফুটপাতের ধারে রেশমি চুড়ি নিয়ে বসেছে এক মহিলা। পাশ দিয়ে যাওয়ার সময় থামল অবিক। তাহিয়ার উদ্দেশ্যে বলল, চুড়ি নিবে হিয়া? ৯৫% বাঙালি নারীর রেশমি চুড়ি পছন্দ। তাহিয়ার পছন্দ অপছন্দের তালিকা সম্পর্কে খুব বেশি ধারণা নেই অবিকের। ধীরে ধীরে যেগুলো সামনে আসছে সেগুলো জানতেছে। ৯৫% নারীর মধ্যে তাহিয়া আছে কি না নিশ্চিত নয় অবিক। সম্ভাবনা আছে বলেই জিজ্ঞেস করা। অবিকের প্রশ্নে তাহিয়া থামল। চুড়ির জুড়ির দিকে তাকাতেই মুখটা উৎফুল্লতায় ভরে উঠল। চুড়িটা বেশ পছন্দ ওর। শাড়ি পরা হয় না বলে রেশমি চুড়িও বেশি পরা হয় না। মেয়েরা পছন্দের জিনিসগুলো না পরলেও কিনে রাখে। নিজের রুমে ড্রেসিং টেবিলের ড্রয়ারে সাজিয়ে রাখতে পছন্দ করে। তাহিয়াও তার ব্যতিক্রম নয়। রেশমি চুড়ি দেখলেই কিনে, চুড়ির একটা আলনা নিয়েছে, তাতে সাজিয়ে রাখে। এই কাজটা আনন্দের সাথেই করে সে। তাহিয়ার মুখভঙ্গি দেখে অভিক বুঝে নিল, তাহিয়া ৯৫% নারীর মধ্যে পড়ে। অভিক খানিক ভাবল। আমেরিকান এক জরিপে বলা হয়েছে, ৮০% নারীর পছন্দের রং নীল। বাঙালি নারীদের বিশাল একটা অংশ এই ৮০% পড়ে, বিশেষ করে পোশাক আর চুড়ির দিক দিয়ে। তাহিয়াও তাদের তালিকায় পড়তে পারে, সম্ভাবনা আছে। তাহিয়ার ভাবনার মাঝে অভিক ঝুঁকে বসল। খুঁজে খুঁজে ১ ডজন নীল চুড়ি হাতে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, এটাই তোমার পছন্দ, তাই তো? হাত দাও আমি পরিয়ে দিই। বলে কাগজ ছাড়িয়ে তাহিয়ার হাত টেনে পরিয়ে দিল। তাহিয়া চমকাল। হাতের দিকে তাকালো এক পলক, তারপর অভিকের দিকে। ওর নীল চুড়ি পছন্দ, লোকটা কিভাবে জানল? ওর পছন্দ অপছন্দ সম্পর্কে খেয়াল আছে লোকটার। ওর হাসি চওড়া হল। জীবনে এত চুড়ি কিনেছে, এতটা খুশি, এত সুখীবোধ কখনো হয়নি। কোনো চুড়ি এতটা বিশেষ লাগেনি যতটা এই চুড়িগুলো লাগছে। কারণটা হলো এই চুড়ি কিনে দেয়া আর পরিয়ে দেয়া মানুষটা তার ভীষণ বিশেষ। হাত নাড়িয়ে চুড়ির ঝনঝন শব্দ শুনল, বিস্তৃত হাসল। অভিক অবাক হয়ে দেখল শুধু। এই চুড়িটার দাম কত হবে? ৩০ থেকে ৪০ টাকা। অথচ তাহিয়ার খুশি দেখে মনে হচ্ছে সে হিরে পেয়েছে। অল্প কয়েক টাকার জিনিসে কেউ এতটা খুশি হতে পারে জানা ছিল না অবিকের। সে তো জানতই না তাহিয়ার পছন্দ সম্পর্কে। শুধু আইকিউ কাজে লাগিয়ে চুরির কথা জিজ্ঞেস করেছে, আর পরিয়ে দিয়েছে। ব্যাস। এতেই মেয়েটার খুশি দেখে মনে হচ্ছে সে চুরি নয় বিশ্বজয় করে এনে দিয়েছে। বউদের খুশি করতে বেশি কিছু লাগে না। একটু বুদ্ধি, একটু সময় আর কিছু টাকা খরচ করলেই খুশিটা আপনা আপনি এসে হানা দেয়। খুশি হয়ে কয়েক ডজন চুড়ি কিনে দিল অবিক। তাহিয়া উৎফুল্ল মনে গ্রহণ করল। কৃতজ্ঞতা ভরে চাইল অবিকের পানে। অবিক শুধু হাসল। বিল দিয়ে আবার হাঁটা ধরল। যেতে যেতে তাহিয়া বলল, হঠাৎ চুড়ি কিনে দিলেন কেন? প্রেমিকের পক্ষ থেকে প্রেমিকাকে দেয়া উপহারের মধ্যে সবার উপরে থাকে চুড়ি। আমি উপরের তালিকা দিয়েই শুরু করেছি। থামল। পরপরই জিজ্ঞেস করল, চুড়ি তোমার ভীষণ পছন্দ, তাই না? তাহিয়ার মনটা ভালো। সে চঞ্চল গলায় বলে গেল, সোনা রূপার গহনা ভালো লাগে না আমার। সোনা রূপা থেকে ও বেশি মূল্যবান এই রেশমি চুড়ি। অনেক ভালো লাগার একটা আবেগ জড়িয়ে থাকে রেশমি চুড়িতে। কেউ আমাকে সোনায় মুড়িয়ে দিলেও আমি এত খুশি হই না যতটা ১ ডজন চুড়ি দিল হই। অবিক প্রসন্ন হাসল।
মাস কয়েক আগেই ওর বন্ধু তামিমের স্ত্রী লামিয়ার সাথে ভীষণ ঝগড়া হলো তামিমের। কারণটা ছিল, পাশের বাসার ভাড়াটিয়া ওর বউকে স্বর্ণের চুড়ি উপহার দিয়েছে। ওই মহিলা চুড়ি পরে লামিয়ার কাছে এসে রসিয়ে রসিয়ে গল্প করেছে। এরপর লামিয়ে বায়না ধরেছে তারও ঐরকম চুড়ি লাগবে। তামিম যেন নিয়ে দেয়। হিসেব করে দেখা গেল চুড়ির দাম 1 লাখ টাকা। তামিমের কাছে তখন এত টাকা ছিল না। সে বুঝিয়ে বলল, যে পরে টাকা হলে কিনে দিবে। কিন্তু লামিয়া মানতে নারাজ। তার চুড়ি লাগবে মানে লাগবেই, চুড়ি না পেলে সে পাশের বাসার ভাবির কাছে ছোট হয়ে যাবে। স্বামীর অবস্থা না বুঝে লামিয়া সংসারে অশান্তি শুরু করল। তর্কাতর্কি, ঝগড়াঝাটি নিত্য সঙ্গী হল। তামিম প্রায় এসে ওর কাছে দুঃখের ঝুলি খুলে বসত। বাসায় যেতেই অনীহা প্রকাশ করত, স্ত্রীর অশান্তিতে বিষিয়ে উঠেছিল। শেষে ঋণ নিয়ে চুরি নিয়ে দিয়েছে, তবেই শান্ত হয়েছে। সবটা অভিকের নিজ চোখে দেখা। সেই ঘটনার পর অভিকের মনে একটা ভয় কাজ করছিল, তার জীবনসঙ্গিনী ও লামিয়ার মতো হবে কিনা। অথচ আজ ওর জীবনসঙ্গিনী বলছে, ওর সোনা রূপা পছন্দ নয়। অভিকের মনে পড়ল, অবনীর বাসায় সোনায় মুড়িয়ে থেকেও কেমন হাঁসফাঁস করছিল তাহিয়া। সেই দিন ওর গায়ে প্রায় 10 লক্ষাধিক টাকার গহনা ছিল। সেদিন ওর মুখে এই হাসিটা ছিল না, যা আজ 30 টাকার চুড়ি এনে দিয়েছে। দুদিন আগে ঘুরতে গিয়ে নিজের স্বামীর গাড়ি দেখে খুশি হতে পারল না, যতটা রিকশায় চড়ে হয়েছে। 1 প্লেট ফুচকা আর একটা আইসক্রিমে তার মুখে যতটা হাসি ফুটেছে, তা হয়তো নামি দামি রেস্টুরেন্টের বিশাল অঙ্কের খাবারের মিলত না। আজ ঘুরতে যাওয়া আবদার করল, সে চাইলেই নামি দামি রেস্টুরেন্টে গিয়ে দেখা করার আবদার করতে পারত। কিছু সে বলল কি, পথের ধারে হাঁটবে। মেয়েটা লামিয়ার মতো উচ্চবিলাসী নয়, ওর শখ আহ্লাদ সব একবারেই সাদামাটা। অল্পতেই খুশি। আকস্মিক কেন যেন লামিয়ার সাথে তাহিয়াকে তুলনা করল অবি। তাহিয়াকে বিজয়ী হিসেবে পেল। এ মেয়ে আর যাই হোক, অন্যের পরিধেয় জিনিস দেখে সংসারে অশান্তি করবে না। দামি শাড়ি গহনা, বিলাসবহুল জীবনের লোভে পড়া এই নারী সমাজে তাহিয়ার মতো মেয়ে খুব কমই পাওয়া যায়। যারা অল্পতে খুশি, এদের খুশি করা সহজ। অভিকের আকস্মিক কেন যেন আনন্দ হল। মনটা প্রশান্তিতে ভরে গেল। তামিমের কথা ভেবেই নিজেকে সৌভাগ্যবান মনে হল। তামিম হয়তো শুনলে অভিকের কাঁধ চাপড়ে বলল, তুই খুব লাকি, এমন মেয়ে কয়জন হয়। তোর জীবনটা সেট। আমাকে দেখ, বউকে খুশি করতে ঋণের বোঝা কাঁধে নিয়ে পথে বসতে চলেছি, তবুও মন পাচ্ছি না। অভিক প্রসন্ন হেসে বলল, তুমি তো দেখি অল্পতেই খুশি। তাহিয়া জবাব দিল, ছোটবেলায় বাবাকে হারানোর পরে কিছুটা অভাবের ছোঁয়া লেগেছিল গায়ে। তখন মা বলতেন, অল্পতে খুশি হতে শিখ। যারা অল্পতে খুশি হয়, তাদের জীবনটা সুখের হয়। ইচ্ছে, আশা স্বপ্নগুলোকে সাধ্যের মধ্যে রাখবি, তাহলে হতাশ হবি না। মায়ের কথায় অল্পতেই খুশি হওয়া শিখে গিয়েছি, খুশির কারণকে সাধ্যের মধ্যে নিয়ে এসেছি। সুখগুলোকে খুঁজে নিয়েছি। মায়ের সামান্য আয় দিন শেষে যা পেয়েছি তাতেই পৃথিবীর সব সুখ কুড়ে নিয়েছি। খুশিতে ভরা স্বর তাহিয়ার। ওর কথাগুলো চমৎকার শুনাল, অভিকের মন ছুঁয়ে গেল। আসলেই অল্পতে যারা খুশি হয়, দিনশেষে তারাই সুখী হয়। যার উজ্জ্বল দৃষ্টান্ত, লামিয়া আর তাহিয়া। অভিক বলল, আন্টি চমৎকার শিক্ষা দিয়েছেন তোমাদের। এ পর্যায়ে মায়ের উপর গর্ববোধ হল তাহিয়ার। মায়ের চিন্তাভাবনা চমৎকার। মা সবসময় সেটাই করেন যেটাতে তাহিয়া ভালো থাকবে। কিন্তু ও তৎক্ষণাৎ বিষয়টাকে সহজভাবে নিতে পারে না। মায়ের মনের কথা না বুঝে মাকে শত্রুর খাতায় নিয়ে যায়। দিন শেষে ঠিকই বুঝে। এই যে অভিককে ধরে বেঁধে মা ওর জীবনে আনলেন। প্রথম প্রথম মায়ের উপর সে কি রাগ হল ওর। মা বারবার বলছিলেন, অভিক ভালো ছেলে, তোকে ভালো রাখবে। ও বিশ্বাস করেনি। ভেবেছে, মা এমনিই বলছে। কিন্তু যখন অভিকের সাথে মিশতে শুরু করেছে তখন মায়ের কথার সত্যতা খুঁজে পেয়েছে। সেই সাথে প্রতিনিয়ত অনুধাবন করতে পারছে, অভিকের মতো চমৎকার মানুষ সবার জীবনে আসে না। তার জীবনে এসেছে,
মা এনে দিয়েছে। সে চাইলে আনতে পারত না। অভিকের সুন্দর ব্যক্তিত্ব কখনোই তার চোখে পড়ত না। প্রতিনিয়ত মনে হয় অভিক ওর জীবনের চমৎকার উপহার, এই উপহারটা আল্লাহ মায়ের মাধ্যমে ওর কাছে পাঠিয়েছেন। মায়েরা সন্তানদের ভালো বুঝেন যতটা সন্তানরা নিজের ভালো বুঝে না। কৃতজ্ঞ মায়ের প্রতি সে। ভাবনাগুলো মনে আসতেই মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল তাহিয়ার। সে খুশি মনে বলল, আমার মা মানুষটা চমৎকার, মা হিসেবে সার্থক। অভিক তাহিয়ার মাথায় হাত দিয়ে চুলগুলো হালকা নেড়ে বলল, আন্টির মেয়ে আন্টির মতোই চমৎকার হবে। অভিকের মনটাও হঠাৎ বেশ ফুরফুরে হয়ে গেল। অনাবিল শান্তিতে ছুঁয়ে যাচ্ছে মনটা। আকস্মিক রাস্তায় নেমে রিকশা ডাকল। তাহিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, চলো ঘুরে আসি। কোথায়? প্রশ্নটা করতে গিয়েও করল না। যেখানে নিয়ে যাক, চোখ বন্ধ করে চলে যাওয়া হবে। কাল বিলম্ব না করে হাতে হাত রেখে উঠল রিকশায়। হুট ফেলে হাওয়ায় গা বাসিয়ে চলল গন্তব্যের পথে। স্বপ্নগুলোকে পূরণ হতে দেখে ভালো লাগছে। পথের শেষে গন্তব্য এল। হাজার লোকের ভিড়ে ঘেরা একটা জায়গায় থামল রিকশা। রিকশা থেকে নেমে চারপাশ চোখ বুলাল তাহিয়া। নদীর তীরটাকে পর্যটন স্পট হিসেবে সাজানো হয়েছে। চারদিকে মানুষ আর মানুষ। তীরে পাথর বসানো, তার উপরে হকাররা বসা। বিল দিয়ে অভিক চারদিক চোখ বুলিয়ে দূরে একটা খালি জায়গা দেখল। তাহিয়ার হাত ধরে সেদিকে এগুতে লাগল। লোকারণ্য জায়গা পার হতে গিয়ে ভিড়ে আটকাল। অভিক পাশ থেকে পিছনে গিয়ে দাঁড়াল। এক হাতে তাহিয়ার শরীর টেনে কাছে নিল। অন্য হাতটা দিয়ে সামনের মানুষ সরিয়ে এগুতে লাগল। ভিড়ে বখাটেরা নারীর গায়ে বাজে স্পর্শ করে। তাই এ ব্যবস্থা। এত সচেতনতার সাথে তাহিয়া ভিড় থেকে পার করল যে কোনো ছেলের স্পর্শ অবধি লাগল না। তাহিয়া ভিড়ের মাঝে বাজে অভিজ্ঞতার শিকার হয়েছিল ইতপূর্বে। তাই এমন ভিড় দেখে কিছুটা অস্বস্তিবোধ করছিল। কিন্তু অভিকের তাকে আগলে নিয়ে অভিজ্ঞতা মুছে দেয় অস্বস্তিবোধ কেটে গেল। আবারও মুগ্ধতা, ভালো লাগা যোগান দিল। এমন একজন মানুষ যার জীবনে থাকে সে তো সবচেয়ে সুখী মানুষ হয়। তাহিয়া তাকিয়ে আছে অভিকের দিকে। অভিক ব্যস্ত প্রিয়তমাকে আগলে রাখতে। নিরিবিলি একটা জায়গায় নিয়ে পাথরের উপর বসল দুজন। আসার আগে বাদাম নিয়ে নিল। পাশাপাশি দুটো পাথরে বসা দুজন। অভিক বাদামের খোসা ছড়াতে ছড়াতে বলল, বাদাম হলো প্রেম ফল। প্রেমিক যুগল ঘুরতে গেলে বাদাম খাওয়া বাধ্যতামূলক। কয়েকটা বাদামের খোসা ছাড়িয়ে বাদাম দিল তাহিয়ার হাতে। তাহিয়া হেসে মুখে নিল। মুখের খাওয়া শেষ করে বলল, আপনি প্রেমিক যুগল সম্পর্কে পিএইচডি গবেষণা করেছেন, সব জানেন। প্রায় 8 জনের একটা সার্কেল ছিল আমাদের। একমাত্র আমিই সিঙ্গেল ছিলাম। বন্ধুদের প্রেম দেখতে দেখতে সব ডিগ্রি নেয়া শেষ আমার। মজার স্থলে বলল অভিক। বিয়ের ভাবনা আন্টির মনে আগেই ছিল। তখন বলে দিল আমাদের প্রেমটাও হয়ে যেত। আপনাকে বসে বসে বন্ধুদের প্রেম দেখা লাগতো না। কৌতুকের চেইন টানল তাহিয়াও। অভিক আরেক মুঠো বাদাম তাহিয়ার হাতে তুলে দিয়ে বলল, আমার অভিজ্ঞতা কি বলে জানো? বিয়ের আগের চেয়ে বিয়ের পরের প্রেমে আনন্দ, সুখ দুটোই বেশি। স্বাধীনভাবে প্রেম করা যায়। আর বিয়ের আগে বছরের পর বছর প্রেম করলে বিয়ের পরে মজা টজা থাকে না। কারণ সব অভিজ্ঞতা আগেই শেষ। মেজরিটি মানুষ যাদের সাথে সুন্দর মুহূর্ত কাটিয়েছে তারা অন্যের জীবন সাথী হয়ে গেছে। স্ত্রীর থাকাকালীন সময়ে প্রাক্তনের স্মৃতি আওড়ানো ও বেমানান। আমাদের দেখো, আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। একটা সময় আমরা যখন স্মৃতির খাতা খুলে বসব, সব সোনায় মোড়ানো মনে হবে। বিয়ের আগে বছরের পর বছর প্রেম করে যে অভিজ্ঞতা পেতাম, তা এখন পাব। এবং আরও চমৎকারভাবে। এতে মন, সংসার দুটোই ভালো থাকবে। বিয়ের পরের বেনিফিট অনেক। এতে একমত হল তাহিয়া। অনুভূতিগুলো আসলেই চমৎকার। তাহিয়া হেসে বলল, আমরা হলাম এমন প্রেমিক যুগল যাদের প্রেমের লাইসেন্স আছে। সহজ ভাষায়, লাইসেন্স প্রাপ্ত প্রেমিক যুগল। কথাটা মজা লাগলো অভিকের। শব্দ করে হাসল সে।
আরও কিছুক্ষণ আলাপচারিতা চলল। ভাড়ায় নৌকা চলছে। তীরে এসেছে নৌকা। অভিক বলল, নৌকায় উঠবে? ভয় লাগে আমার, ভীত স্বরে বলল তাহিয়া। অভিক উঠে দাঁড়িয়ে বলল, নদীতে এসে নৌকাভ্রমণ না করলে নদীর তীরে আসাটাই বৃথা। একটু সাহস রেখে চলো, ভয় কেটে যাবে, মজা পাবে। এসেছ যখন নতুন অভিজ্ঞতা নিয়ে যাও। আমি সাঁতার জানি না। তাহিয়া বসে রইল। তোমার লাইসেন্সপ্রাপ্ত প্রেমিক জানে, সে সামলে নিবে। আসো। হাত ধরে উঠাল অভিক। তীরে গিয়ে মাঝি ঠিক করল। তাহিয়ার অস্বস্তির কথা ভেবে চড়া দামের খালি নৌকা ঠিক করল। নৌকা নড়ছিল এদিক ওদিক। তাহিয়া ভয়ে কাচুমাচু করছিল। কিভাবে উঠবে? অভিক আগে উঠল। 15 বছরের মাঝি ছেলেটাকে বলল নৌকা টেনে ধরতে, যেন না নড়ে, বাড়তি টাকা দিবে। টাকার কথায় ছেলেটা তড়িৎ কাজ করল। প্রিয়তমার হাত ধরে অনন্যচিত্তে নৌকায় উঠালো অভিক। সারা জীবন শহরের থেকেছে তাহিয়া। ঘোরাঘুরি হয়নি, নদীর কূলে ও যাওয়া হয়নি, নৌকায় ছড়া হয়নি। এই নদীটার অস্তিত্ব ও খুঁজে পায়নি এতদিন। উঠে বসার পর নৌকা এদিক ওদিক দুলছিল। তাহিয়া চোখমুখ খিচে অভিকের হাত খামচে ধরল। অভিক কিছু বলল না, শুধু এক হাতে আগলে ধরল। কিছু দূর যাওয়ার পর ডাকল, হিয়া চোখ খুলো, দেখো ভিউটা অনেক সুন্দর। ধীরে চোখ খুলল তাহিয়া। সামনে তাকিয়ে অবাক হয়ে চেয়ে রইল। ঢেউ খেলে যাচ্ছে, ঢেউয়ের মাঝে নৌকা বয়ে চলছে। এদিকটায় আকাশ পরিষ্কার। সূর্য হেলে পড়ছে। রক্তিম মেঘেরা যেন নদীর কোলে মিশে গেছে, সূর্যের কমলা রঙা এসে পড়ছে নদীর পানির উপর। কি চমৎকার লাগছে, তাহিয়া মুগ্ধ গলায় বলল। কি সুন্দর। ভয়ের পেছনে সৌন্দর্য লুকিয়ে থাকে। ভয়কে জয় করলেই সৌন্দর্যটা উপভোগ করা যায়। ভয় কেটেছে। তাহিয়া অনুভব করল আগে থেকে ভয়ের মাত্রা কমে গেছে। এখানে আসাটা সার্থক মনে হলো ওর কাছে। আকাশের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। এই সৌন্দর্যের সাথে পরিচিত ছিলাম না এতক্ষণ আমি। তাহিয়ার মুগ্ধঘন চেহারাটা শেষ বিকালের আলোয় সুন্দর দেখাচ্ছিল। অভিক ফোন বের করে সঙ্গোপনে ছবি তুলল। অতঃপর ফেরার সময় প্রফুল্ল চিত্তে বসল তাহিয়া। ভয় কেটে গিয়েছে। দ্বিতীয়বার নৌকায় উঠতে দ্বিধা লাগবে না আর। অভিক প্রশ্ন করল, এখন ভয় লাগছে হিয়া তোমার কাছে? তাহিয়া মাথা নাড়ালো। আকস্মিক প্রশ্ন করে বসল, সবাই আমাকে তাহিয়া ডাকে কেন, আর আপনি আমাকে হিয়া ডাকেন কেন? প্রশ্নের উত্তরে প্রশ্ন করল অভিক, তাহিয়া নামের অর্থ জানো নাকি তুমি? তাহিয়া মাথা নাড়ালো। হ্যাঁ, তাহিয়া অর্থ অভিবাদন, শ্রদ্ধা। আর হিয়া অর্থ জানো? না, হিয়া অর্থ মন বা হৃদয়। তোমার সাথে আমার সম্পর্কটা শ্রদ্ধার চেয়ে বেশি হৃদয়ের। প্রেমিকের ভাষায় অন্তরের অন্তঃস্থলে যার বসবাস তাকে এমন নামেই ডাকা যায়। অভিকের স্বরটা শান্ত। ওর শান্ত স্বরের শান্ত কথায় অশান্ত হয়ে গেল তাহিয়ার মন। হৃৎপিণ্ড কেমন লাফিয়ে উঠল। হিয়া রানীর বিশ্লেষণটা নিজেই করল। হিয়া মানে হৃদয়, আর হিয়া রানী মানে হৃদয় রানী। কি সুন্দর নাম। একটা নামেই সব কিছু বোঝানো যায়। ভালোবাসি বলে চেঁচানো লাগে না। কায়দা করে একটা কথায় সঙ্গীকে তার স্থান দেখিয়ে দেয়া যায়। হৃদয়ে ভালো লাগার বন্যা বয়ে গেল। আহ, প্রশান্তি। জীবনটা সুন্দর। নৌকায় উঠেছিল ভয়ের সাথে, তবে ফিরেছে একরাশ আনন্দের সাথে। বাসায় ফেরার আগে অভিক শপিং মলে নিয়ে গিয়েছিল তাকে। কাপড়ের দোকানে নিয়ে তাহিয়াকে বসিয়ে দিল কাপড় কিনতে। বিয়ের পর সেভাবে কেনাকাটা হয়নি। এক গাদা জামা কাপড় নিল। কি ভেবে দুটো চাদর আর সোয়েটারও নিয়ে নিল সাথে। আর বলল, শীত যতদিন থাকে গরম কাপড় ছাড়া বের হবে না একদম, কেননা ঠান্ডা লেগে যাবে। শপিং মল থেকে বের হয়ে তাহিয়া বলল, প্রেমিকরা কি এগুলা কিনে দেয় নাকি? অভিকের উত্তর যেন প্রস্তুত ছিল। তড়িৎ গতিতে সে জবাব দিল, প্রেমিকের কাঁধে দায়িত্ব থাকে না, স্বামীদের কাঁধে দায়িত্বের পাহাড় থাকে। প্রেমিকদের দায়িত্ববান না হলেও চলে, কিন্তু স্বামীদের দায়িত্ববান হওয়া বাধ্যতামূলক।
প্রেমিক প্রেম বোঝে আর স্বামী বোঝে দায়িত্ব। সুতরাং এক্ষেত্রে আমি তোমার কাছে প্রেমিক নই। চলবে ইনশাআল্লাহ।